ডালিয়াকে এতটা আঘাত করা তার ঠিক হয়নি। দৌড়ে নিচে নাম দৌড়ে নিচে নেমে ডালিয়ার হাত ধরে দেখল তার পালস অনেক নেমে গেছে, শ্বাস প্রশ্বাস চলছে না। অরণ্য ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে ডালিয়াকে হাসপাতাল নিয়ে গেল। ডাক্তার ডালিয়াকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। অরণ্য আর রহমত চাচা বাইরে দাঁড়িয়ে রইল। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করলো আর বাইরে এসে অরণ্যকে বলল। অরণ্য ডাক্তারের কথা শুনে থমকে গেল, এটা ভেবে যে তার জন্য আজকে একটা নির্দোষ মেয়ে মরতে যাচ্ছে। যেই মেয়েটা কিনা তার ভালো করতে গেছিল, এতটা নিষ্ঠুর সে কিভাবে হলো এটাই ভাবতে লাগলো। তাড়াতাড়ি গেল ডালিয়াকে ভর্তির জন্য। সেখান থেকে ফর্ম ফিল আপের জন্য দিল। অরণ্য সব ফিল আপ করে নার্সকে দিল। নার্স ফর্মটা দেখে অরণ্যকে বলল। অরণ্য বেশ বিব্রত বোধ করলো, বুঝতে পারলো না কি লিখবে। কিছুক্ষণ কাগজটা ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নার্স আবার বলে উঠল। অরণ্য এবার শূন্যস্থানটায় লিখে দিল যে রোগীর স্বামী হয় অরণ্য আর রোগী তার স্ত্রী। তারপর নার্স ফর্মটা নিয়ে চলে গেল। আবার ডালিয়ার চিকিৎসা শুরু হলো। আর এদিকে অরণ্যের বুকটা যেন হাহাকার করতে লাগলো ডালিয়ার জন্য। তীব্র এক যন্ত্রণা শুরু হলো অরণ্যের। বারবার ডালিয়া সুস্থতা কামনা করতে লাগলো। ডালিয়ার জন্য মরিয়া হয়ে উঠল। নিজেকে খুব বেশি অপরাধী ভাবতে লাগলো। আর এদিকে অনেকক্ষণ চিকিৎসা করার পর ডাক্তার এসে বলল ডাক্তার এসে বলল এই বলে ডাক্তার চলে গেল। পাশ থেকে রহমত চাচা বলল। চাচা, তুমি চিন্তা করো না। আমার বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম, তাই এমন করেছি। ডালিয়াকে কিচ্ছু করব না। আমি গেলাম চাচা, ডালিয়াকে দেখতে। অতঃপর অরণ্য ডালিয়ার কাছে গেল। গিয়ে দেখলো ডালিয়া শুয়ে আছে। ডালিয়ার জ্ঞান এখনো ফিরেনি। অরণ্য ডালিয়ার পাশে গিয়ে বসলো। খেয়াল করলো ডালিয়ার চেহারা কতটা নিষ্পাপ। এই অল্প বয়সে কত কষ্টই তাকে সহ্য করতে হয়েছে, আর আমি কিনা এই মেয়েকে এইভাবে আঘাত করেছি। এইসব ভেবে অরণ্যের ভেতরে অপরাধ বোধ কাজ করতে লাগলো। ভেতরে ভেতরে কষ্ট পেতে লাগলো। ডালিয়ার পাশে বসে এক পলকে ডালিয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎ ডালিয়ার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সাথে সাথে অরণ্য ডালিয়াকে বলল। ডালিয়া, সরি। তোমাকে আমি এত বড় কষ্ট দিয়ে ফেলছি, এজন্য সরি। আঘাত পেতে পেতে আমি যে এক অমানুষ হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে তোমার কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। এই বলে অরণ্য ডালিয়ার হাত ধরল। আর ডালিয়া অরণ্যের দিকে তাকিয়ে দেখলো অরণ্যের চোখে পানি ছলছল করছে। এই অরণ্য তো অন্য এক অরণ্য। ডালিয়া বুঝতে পারলো এটা আর প্রথম দিন দেখা সেই অরণ্য না। এই যে এক অন্য অরণ্য, যার বুকের ভেতর শুধু মায়া আর মায়া। ডালিয়া অরণ্যের চোখের দিকে তাকিয়ে বলল। আপনি দয়া করে কষ্ট পাবেন না, এটা ভাগ্যের ছিল। আর আমি তো এখন সুস্থ। আপনি কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে। আপনার কষ্ট সহ্য করতে আমার কষ্ট লাগে। অরণ্য এবার ডালিয়ার কথা শুনে আরো বেশি চমকে গেল। একটা মেয়েকে সে এত কষ্ট দিল আর মেয়েটা কিছু না বলে উল্টা আরো সান্ত্বনা দিচ্ছে। এইসব ভেবে অরণ্যের চোখের মেঘ যেন বৃষ্টি হয়ে নেমে গেল। আর ডালিয়াকে বলল। আমি কথা দিচ্ছি, আমি আর তোমাকে আঘাত করব না। তুমি আর কষ্ট পাবে না কখনো। তোমাকে আর কষ্ট পেতে দিব না। তোমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করব। আমি যে অন্ধ হয়ে গিয়েছিলাম তোমার জন্য, আমি আমার স্বাভাবিক জীবনটা পেয়েছি। আপনি যে স্বাভাবিক জীবন পেয়েছেন এতেই আমি খুশি। আপনি প্লিজ কাঁদবেন না। পাশ থেকে নার্স এসে ডালিয়াকে বলল। এই বলে নার্স মুচকি হাসি দিয়ে চলে গেল। আর ডালিয়া নার্সের কথার কোনো মানে বুঝলো না। শান্ত স্বরে ডালিয়া অরণ্যকে বলল। আচ্ছা, নার্স কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। আরে বলো না, তোমাকে অ্যাডমিট করানোর সময় একটা ফর্ম ছিল পূরণ করার জন্য। ফর্মটাতে রোগী আমার কি হয় এটা জানতে চেয়েছিল। আমি লিখেছিলাম স্ত্রী, আর এই নার্সটাই ফর্মটা নিয়ে যায়। উনি ভাবছে তুমি আমার স্ত্রী, এজন্য এই কথাগুলো বলল। ডালিয়া অরণ্যের কথা শুনে যেন থমকে গেল। জীবনে বউ হওয়ার স্বপ্ন তো কবেই ছেড়ে দিয়েছিল। অরণ্যের কথা শুনে যেন আজকে ডালিয়ার নিজেকে বউ মনে হতে লাগলো। চাতক পাখির মতো অরণ্যের দিকে তাকিয়ে এবার ডালিয়া কেঁদেই দিল। আর অরণ্যকে বলল। আমার জন্য আপনি এত কিছু করবেন বুঝতে পারিনি। আরে বোকা মেয়ে, এ আর কি, কাঁদতেছো কেন? পাগলের মতো কাঁদবা না তো। হাসপাতালে আরো 2 দিন থাকতে হবে।
তারপর বাসায় যেতে পারবা। এখন একদম কান্নাকাটি থামাও, সুস্থ হতে হবে আগে। ডালিয়াও লক্ষ্মী মেয়ের মতো কান্না থামালো। দুদিন পর ডালিয়াকে বাসায় নিয়ে গেল, কিন্তু ডালিয়া একা একা হাঁটতে পারছিল না। অরণ্যের কাঁধে ভর করেও যেন ডালিয়ার হাঁটতে কষ্ট হচ্ছিল। অরণ্য ব্যাপারটা বুঝতে পেরে আচমকা ডালিয়াকে কোলে তুলে নিল। অরণ্যের এই কাণ্ড দেখে ডালিয়া বিস্মিত হয়ে গেল আর বলে উঠল, অরণ্যবাবু কি করছেন কি? আপনি নামান আমাকে, কষ্ট হচ্ছে তো আপনার। কোনো কথা না, একদম চুপ। হাঁটতে পারতেছো না, আবার আমার কষ্ট দেখা হচ্ছে? আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না, আমি ঠিকই আছি। ডালিয়াকে নিয়ে অরণ্য ডালিয়ার রুমে গিয়ে খাটে শোয়ালো আর বলল, কি খাবা বলো? আমি এখন কিছু খাবো না। এসব বললে চলবে না, কিছু খেতে হবে। ডাক্তার বলল তোমাকে সুস্থ হতে হলে বেশি বেশি খেতে হবে, আর আপাতত নরম খাবার খাওয়াতে হবে। স্যুপ হলে ভালো হয়, কিন্তু বাইরের স্যুপ তো এত স্বাস্থ্যকর না। আচ্ছা দাঁড়াও, আমি রান্না করে নিয়ে আসছি। আপনি রান্না পারেন? পারি না, তবে চেষ্টা করে দেখি পারি কিনা। অনেক আগে একবার মাবিহার জন্য রান্না করেছিলাম। আমার জন্য এত কষ্ট করতে হবে না, যা আছে তাই দিন, আমি খেয়ে নিচ্ছি। আরে চুপ করে বসো তো, এত কথা কেন বলো? আমি স্যুপ রান্না করে আনতেছি, তুমি চুপচাপ রেস্ট নাও। ডালিয়ার কাছে যেন সবটা স্বপ্ন মনে হতে লাগলো। অরণ্য চলে যাওয়ার পর নিজের শরীরে নিজেই চিমটি কেটে শব্দ করে উঠল, না, এই যে স্বপ্ন না, এই যে সত্যি। আধা ঘন্টা পর অরণ্য আসলো হাতে একটা স্যুপের বাটি নিয়ে আর বলল, এই যে স্যুপ রেডি। কেমন হয়েছে জানি না, তবে খেয়ে টেস্ট করে দেখো। আমি নিজেও এখন টেস্ট করিনি, হাঁ করো দেখি। ডালিয়া হা করলো আর স্যুপটা খেয়ে মুখটা একটু কেমন যেন করলো। অরণ্যের ডালিয়ার মুখে ভঙ্গি দেখে বলল, স্যুপটা কি ভালো হয়নি? মুচকে হাসি দিয়ে ডালিয়া বলল। ভালো হয়েছে অনেক। ডালিয়ার কথা শুনে কেন জানি না মনে হলো ডালিয়া মিথ্যা বলছে, তাই অরণ্য স্যুপটা টেস্ট করলো। অরণ্য স্যুপটা টেস্ট করে ওয়াক ওয়াক করে উঠলো, কারণ স্যুপটাতে লবণে কাটা ছিল। আর ডালিয়াকে বলল, এই পাগল মেয়ে, স্যুপকে ভালো বলছো তুমি? এই স্যুপে লবণে কাটা হয়ে আছে। আপনি এত কষ্ট করে বানিয়েছেন, যা বানিয়েছেন তাই হবে। আমাকে দিন, আমি খেতে পারবো। হয়েছে, আর এই স্যুপ খেয়ে পেট খারাপ করতে হবে না, আমি আবার বানিয়ে নিয়ে আসছি। আপনাকে স্যুপ করতে হবে না, একটু জাউ ভাত করলেই হবে। কিন্তু জাউ ভাত কিভাবে করে আমি তো জানি না। আমাকে একটু রান্নাঘরে নিয়ে যান, আমি শিখিয়ে দিচ্ছি। পাগল তুমি, এই শরীর নিয়ে রান্নাঘরে যাবে? আমাকে বলো, আমি করে নিয়ে আসছি। আরে, আপনি আমাকে নিয়ে যান তো, আমি তো আর রান্না করব না, আপনাকে দেখিয়ে দিব। তা করা যায়। আচ্ছা, আমার কাঁধে ভর দিয়ে ওঠো। ডালিয়াও অরণ্যের কাঁধে ভর দিয়ে উঠল। আস্তে আস্তে রান্নাঘরে গেল। ডালিয়া অরণ্যকে বলে দিল কি করবে, আর অরণ্য সেইভাবে রান্না করলো। রান্না করে দুজন একসাথে খেল। অরণ্য ডালিয়ার যত্ন নেওয়া শুরু করলো, আর ডালিয়া আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। এখন ডালিয়া আগের থেকে অনেকটা সুস্থ। ইদানিং ডালিয়া ঘরের কাজও করা শুরু করছে। আর অরণ্য ডালিয়াকে বলল, এই শরীর নিয়ে তোমাকে এসব কাজ করতে কে বলেছে? রহমত চাচাই তো সবটা করতে পারবে। সারাদিন বসে শুয়ে থাকতে আমার ভালো লাগে না। আর রহমত চাচার তো বয়স হয়েছে, রহমত চাচা কি এইসব একা পারবে? আমার ভালোই লাগছে একটু কাজ করতে পেরে। প্লিজ, আপনি আমাকে না করবেন না। আচ্ছা, তোমার ভালো লাগলে করো, কিন্তু নিজের শরীরের কথা ভুলে যেও না। আপনাকে ভাবতে হবে না, আমি ঠিকই আছি। আস্তে আস্তে ডালিয়া আর অরণ্যের সম্পর্কটা ভালো হতে লাগলো। একদিন ডালিয়ার গোসল করতে গেল। গোসল থেকে বের হয়ে এসে দেখে বিছানার ওপর একটা বক্স আর চিঠি রাখা। চিঠিটাতে লেখা ছিল, ডালিয়া, আমি কি তোমাকে ডালু বলে ডাকতে পারি? এত বড় নামটা যে আমার ডাকতে খুব কষ্ট হয়। আর বক্সে একটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে রেডি হও তো, আমরা আজকে সারাদিন ঘুরবো। ডালিয়া বক্সটা বের করে দেখলো একটা লাল টকটকে শাড়ি। ডালিয়া যেন শাড়িটা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। টেবিলের ওপর থেকে একটা কলম নিয়ে ডালিয়া লিখতে চাইলো যে, আপনি আমাকে ডালু বলেই ডাকেন, তবে আমি আপনাকে আরও বলে ডাকবো। শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু অনেকদিন যাবৎ লেখেনি, তাই লেখা যেন ডালিয়ার হাত দিয়ে বের হচ্ছিল না। তবুও কোনো রকমে ডালিয়া লিখল,
আর ঝটপট শাড়িটা পরে নিল। আর আয়নায় নিজেকে দেখে যেন ডালিয়া আজকে নতুন বউ মনে হতে লাগলো। হঠাৎ অরণ্য ডাকতে লাগলো, ডালিয়া, তুমি কি রেডি হয়েছো? আর কতক্ষণ লাগবে? আসতেছি আসতেছি। এই বলে ডালিয়া বের হলো। ডালিয়াকে এই রূপে দেখে অরণ্য যেন চমকে গেল। ভাবতে লাগলো মেয়েটা সত্যি অনেক মায়াবী চেহারা। আর এইদিকে ডালিয়া অরণ্যের কাছে গিয়ে কাগজটা দিল। অরণ্য ডালিয়ার লেখাটা পড়ে ডালিয়ার কানে কানে এসে বলল, তুমি আমাকে ওরু বলেই ডেকো ডালু। অরণ্যের মুখে ডালু ডাকটা শুনে ডালিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। দুজন মিলে বাইরে গেল, একটা পার্কে বসলো। অনেকদিন পর ডালিয়া এরকম খোলামেলা জায়গায় বসেছে। ডালিয়ার যেন অনেক ভালো লাগছে। ঠিক এমন সময় একটা পিচ্চি মেয়ে অরণ্যের কাছে এসে বলল, স্যার, এই মালাটা নিন, ভাবিকে পরলে খুব মানাবে। সবগুলা কত রে? আপনি খুশি হয়ে যা দেবেন। অরণ্য মেয়েটাকে একটা 500 টাকার নোট দিয়ে বলল। মেয়েটা টাকাটা পেয়ে খুশিতে নাচতে নাচতে চলে গেল। অরণ্য ফুলগুলো ডালিয়ার হাত দিয়ে বলল। অরণ্যের কাছ থেকে ডালিয়া ফুলগুলা নিয়ে বলল, ডালু সরি, তোমার চুলগুলো আমি কেটে ফেলছিলাম। চুলে তো আর খোপা করে মালাটা দিতে পারবা না, তোমার হাতেই মালাগুলো পেঁচিয়ে পড়ো, ভালো লাগবে। অরণ্য দেখে ডালিয়াকে বলল। বাহ ডালু, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। অরণ্যের কথা শুনে ডালিয়া বেশ লজ্জা পেল। লজ্জায় মাথা নত করে ফেলল। তারপর অরণ্য বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, চলেন রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া যাক। তারপর দুজন মিলে রেস্টুরেন্টে গেল। ডালিয়া এমন রেস্টুরেন্টে প্রথম দেখেছে। চারদিক কত সুন্দর করে সাজানো। অরণ্য খাবার অর্ডার করলো। খাবার চলেও আসলো, কিন্তু ডালিয়া বুঝতে পারলো না সে কাঁটা চামচ দিয়ে কিভাবে খাবে। অপরদিকে অরণ্য খাওয়া শুরু করে দিল। অরণ্যকে দেখে সেভাবে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। অরণ্য ডালিয়ার দিকে খেয়াল করে দেখলো ডালিয়া এখনো কিছু খায়নি। অরণ্য বেশ ভালোই বুঝতে পারলো ডালিয়া কাঁটা চামচ দিয়ে খেতে পারছে না। তাই অরণ্য চামচ রেখে হাতে খাওয়া শুরু করলো। ডালিয়া এটা দেখে একটু স্বস্তি পেল। সেও খাওয়া শুরু করলো। খাওয়া শেষে দুজন মিলে আরো ঘুরলো। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। রাস্তার পাশে স্টেডিয়াম বাতিগুলো জ্বলে উঠল। ডালিয়ার যে কি ভালো লাগছে ডালিয়া নিজেই বুঝতে পারছে না। গুটি গুটি পায়ে স্টেডিয়াম বাতির নিচে দুজন হেঁটে কথা বলতে লাগলো। কত কথা যে বললো হিসাব নেই। দুজনের সবকিছু শেয়ার করে দুজন যেন একাকারে মিশে গেল। রাতে বাসায় ফিরল। ধীরে ধীরে ডালিয়া আর অরণ্যের সম্পর্কটা বেশ জমে উঠল। কিন্তু এর মধ্যে হঠাৎ অরণ্যের কল আসলো। অরণ্য কল ধরে দেখলো মাবিহা। মাবিহার কল ধরার পর বলল, মাবিহা বলল, আর আকাশ, তুমি তো অরণ্যকে চিনোই। হ্যালো অরণ্য, আমাকে মাফ করে দাও, আমাকে আর কষ্ট দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে আর যন্ত্রণা দিও না। তোমার সাথে এসব করা আমার ঠিক হয়নি। সেদিন আমি আকাশের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। বুঝতে পারিনি বুঝতে পারিনি কি করব। না বুঝে অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও অরণ্য। আমাকে আর আঘাত করো না, আমাকে তোমার জীবনে ফিরিয়ে নাও। আমি আর এমন করব না। শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। মাবিহা, কতবার বলেছি তোমাকে যে আমাকে আর কল দিবে না, আমাকে আর কল দিয়ে বিরক্ত করবে না। তুমি কল দিলে আমার বিরক্ত লাগে। পৃথিবীতে কাউকে যদি ঘৃণা করি সেটা তোমাকে। আর কতবার তোমাকে এ কথা বলতে হবে? অরণ্য, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ অরণ্য, আমাকে ফিরিয়ে দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসি না মাবিহা। আর কতবার এ কথাটা তোমাকে বলতে হবে? মাবিহা প্লিজ, আমাকে বিরক্ত করো না। আমার একদম ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। তুমি প্লিজ আমাকে আর কল দিও না। প্লিজ অরণ্য, এরকম করো না। আচ্ছা, ইদানিং তোমাকে একটা মেয়ের সাথে প্রায়ই ঘুরতে দেখা যায়। মেয়েটা কে? ও, আমার ব্যাপারে ইনফরমেশন নেওয়াও শেষ তোমার? মেয়েটাকে জেনে তোমার কি হবে? প্লিজ বলো, মেয়েটা তোমার কি হয়? মেয়েটা আমার বউ হয়। অরণ্য, তুমি এই মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ, করেছি। কেন, কোনো সমস্যা? তুমি কি জানো এই মেয়ের পরিচয়? এই মেয়ে কে? ও, এই মেয়ের পরিচয় নেওয়াও শেষ? হ্যাঁ জানি। এই মেয়েকে জেনেই বিয়ে করেছি। তুমি জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি। মেয়েটা আর যাই হোক তোমার মতো ছলনাময়ী না, তোমার মতো এত নিকৃষ্ট না।
তোমার মতো প্রতারক না। অরণ্য, তুমি আমাকে এভাবে বলতে পারলে? ওই মেয়েটার সাথে আমার তুলনা করতে পারলে? হ্যাঁ পারলাম। প্লিজ মাবিহা, আমি এখন বিবাহিত। আমার বউ জানলে খুব কষ্ট পাবে। তুমি প্লিজ আর কল দিও না। আমাদের দাম্পত্য জীবনে কাটা হয়ে দাঁড়িও না। অরণ্য, প্লিজ আমার কথাটা শুনো। আর কোনো কথা শোনার নেই, এই বলে অরণ্য মাবিহার কল কেটে দিল। আর এইদিকে ডালিয়া বুঝতে পারলো মাবিহার কল দিয়েছিল। ডালিয়া অরণ্যকে জিজ্ঞেস করলো, মাহিবা কল দিয়েছিল কেন? আমার কাছে আবার ফিরে আসতে চাই এজন্য। তাহলে আকাশের সাথে মাহিবার কি হয়েছে? আকাশের সাথে মাবিহার ডিভোর্স হয়েছে 2 বছর যাবৎ। এরপর অনেকবার কল দিয়েছে, আমার কাছে ফিরে আসতে চেয়েছে, কিন্তু আমি তাকে গ্রহণ করিনি। আপনি তো মাহিবাকে ভালোবাসেন। মাহিবা যেহেতু আসতে চাচ্ছে তাহলে ফিরিয়ে নিয়ে আসুন। না, এটা আর সম্ভব না। আমি মাবিহাকে ঘৃণা করি। কে বলতে পারে এটা তার আর আকাশের নতুন নাটক না? যেই মেয়ে এত বড় ছলনা করতে পারে সে আরো বড় ছলনা করতে পারবে। মাবিহাকে আমি বিশ্বাস করি না। যে আমার সন্তানকে দুনিয়াতে আসার আগেই খুন করে ফেলেছে, তাকে আমি মরে গেলেও আমি মেনে নিতে পারবো না। কিন্তু মাহিবা কোন মেয়ের কথা বলল? আর আপনি তাকে বউ বলে পরিচয় দিয়েছেন? তোমার কথা বলেছে। কথাটা শুনেই ডালিয়া বিস্মিত হয়ে গেল। তার মতো একটা মেয়েকে অরণ্য বউ বলে পরিচয় দিল। এইটা শুনে কিছুটা বিস্মিত হয়ে ডালিয়া উত্তর দিল, কিন্তু আমি তো আপনার বউ না। জানি তুমি আমার বউ না। তাহলে এমন বললেন কেন? সেটা তুমি বুঝবে না। কিন্তু হয়েছে, একদম চুপ। আর কোনো কিন্তু না, আর কোনো কথা শুনতে চাচ্ছি না এই ব্যাপারে। কথা বলে অরণ্য ডালিয়ার রুম থেকে চলে গেল। হঠাৎ রহমত চাচা এসে ডালিয়াকে বলল। ডালিয়ার রহমত চাচার কথা শুনে ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি অরণ্যের রুমে গেল। আর গিয়ে দেখলো অরণ্যের রুমের লাইট বন্ধ। ডালিয়া ঘরের লাইট জ্বালিয়ে আর গিয়ে দেখলো অরণ্যের রুমের লাইট বন্ধ। ডালিয়া ঘরের লাইট জ্বালিয়ে পুরো অবাক হয়ে গেল, কারণ চারদিকে বেলুন আর ফুল দিয়ে সাজানো। অরণ্য ড্রয়ার থেকে একটা পেপার দিয়ে ডালিয়াকে পড়তে বলল। ডালিয়া পেপারের হেডলাইন পড়ে খুশিতে আত্মহারা হয়ে গেল, কারণ পেপারে লেখা ছিল, আজ থেকে 6 বছর আগে ডাক্তার অরণ্যের নামে করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। ডাক্তার অরণ্য কোনো ধর্ষক না, ওনাকে ফাঁসিয়েছেন ডাক্তার অনুরাগ। তাই অরণ্যকে পুনরায় চাকরি প্রদান করা হলো আর অনুরাগকে চাকরিচ্যুত করা হলো। ডালিয়া সংবাদটা পড়ে খুশিতে যেন পাগল হয়ে যাবে মনে হচ্ছে। পাশ থেকে অরণ্য বলে উঠল। সারপ্রাইজটা কেমন লাগলো? ডালিয়া আধো আধো কণ্ঠে জবাব দিল, এইভাবে কেউ সারপ্রাইজ দেয়? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম কি না কি হয়েছে। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না ডালু। কিন্তু আপনি এটা কিভাবে করলেন? এত কিছু হয়ে গেল আর আমাকে আগে কিছু জানালেন না। আরে পাগলি, সারপ্রাইজ দিব বলে জানাইনি। এটার মামলা আমি আগেই করেছিলাম। মাঝখান দিয়া আমার প্রবলেমের জন্য মামলাটা আর চালিয়ে যাইনি। তোমার কাছে এসে জীবনের মানেটা বুঝি নতুন করে, তারপর আবার মামলা ওপেন করি। নার্সকে জিজ্ঞেস করি, নার্সও তার ভুল বুঝতে পেরেছে। আবার কোর্টে গিয়ে আমার পক্ষে সাক্ষী দেয়, আর রায় আমার পক্ষে আসে। তা কেমন লাগলো সারপ্রাইজটা? সারপ্রাইজটা অনেক ভালো লাগলো, অনেক খুশি হয়েছি। এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমিও আজকে অনেক খুশি। আবার নতুন করে সব শুরু করব, ডাক্তারি প্র্যাকটিস করব। আর তোমার জন্য একটা টিচার রেখেছি, তোমাকে যেন একটু শিখাতে পারে। কালকে থেকে তোমার টিচার আসবে, তোমাকে টুকিটাকি শিখাবে। কিন্তু পড়ালেখা তো কবেই ছেড়ে দিয়েছি। আমি কি পারবো আবার সব শুরু করতে? ভালো ভয় লাগছে অনেক। আরে পাগলি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো। ডালিয়া অরণ্যকে যতই দেখছে ততই যেন ডালিয়ার মনে হচ্ছে এ কি সত্যি অরণ্যবাবু নাকি স্বপ্ন। ডালিয়া নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। পরদিন সকালে ডালিয়াকে অরণ্য ডাকতে লাগলো। ডালু, ডালু নিচে আসো। আসতেছি। ডালিয়া নিচে গিয়ে দেখলো একটা লোক। লোকটাকে দেখে ডালিয়া ভয় কুকড়ে গেল, আর লোকটাও ডালিয়াকে দেখে রহস্যময় হাসি দিতে লাগলো। অরণ্য ডালিয়াকে বলল, ডালিয়া, উনি রায়হান সাহেব, তোমাকে আজকে থেকে পড়াবে। আর রায়হান সাহেব ও ডালিয়া আমার স্ত্রী আর আপনার ছাত্রী। আজকে থেকে ওকে পড়ানোর দায়িত্ব আপনার। লোকটা অবাক হয়ে অরণ্যকে আবার জিজ্ঞেস করলো, উনি আমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী।
আপনি ওকে পড়ানো শুরু করুন। রায়হান সাহেব ডালিয়াকে পড়াতে বসল। ডালিয়াকে লক্ষ্য করে বলল, এই বলে লোকটা ডালিয়ার শরীরে হাত দিতে লাগলো। ডালিয়া সেখান থেকে উঠে চলে আসলো আর রুমে এসে কাঁদতে লাগলো। অরণ্য ডালিয়াকে এরকম করতে দেখে অবাক হলো। ডালিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো। ডালিয়া, তুমি এভাবে চলে আসলে যে? কি হয়েছে? ডালিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, লোকটা এর আগে অনেকবার পতিতাপল্লীতে গিয়েছিল, আজকে লোকটা আমাকে আবার দেখে কুপ্রস্তাব দিচ্ছিল। ডালিয়ার কথা শুনে অরণ্য রেগে গিয়ে নিচে গেল রায়হান সাহেবকে। আপনার সাহস কি করে হয় আমার স্ত্রীকে উল্টা পাল্টা বলার? আর আপনি বুঝি খুব ভালো ছেলে? আপনার মতো কাপুরুষরা যখন ওদের ভোগ করতে যায় তখন আপনারা নিজেকে খুব সাধু মনে করেন, তাই না? আর ওদেরকে নষ্টা বলতে মুখে আটকায় না। ওদেরকে ভোগ করার সময় আপনাদের নীতিবাক্য কোথায় থাকে? লজ্জা লাগে না একটা টিচার হয়ে এত নোংরা কাজ করেন? আবার অন্য মেয়েকে অপবাদ দেন। বের হন আমার বাসা থেকে। বলে রায়হান সাহেব অরণ্যের কথা শুনে লজ্জিত হয়ে বের হয়ে গেল। ডালিয়া অরণ্যের কথা শুনে বিস্মিত হলো। এই প্রথম কোনো ছেলে যেন ডালিয়ার মনের কথাগুলো বলল। ডালিয়ার মনটাকে বুঝতে পারলো। অরণ্যের প্রতিটা ব্যবহার যেন ডালিয়াকে অরণ্যের প্রতি আরো দুর্বল করে দিতে লাগলো। অপরদিকে অরণ্য ডালিয়ার কাছে এসে বলল, তুমি কষ্ট পেও না। এসব মানুষের কথায় চোখের জল ফেলো না। এরা কাপুরুষ, এরা মানুষ নামের অমানুষ। কথাগুলো শুনেই ডালিয়ার চোখ দিয়ে কান্না যেন বৃষ্টি হয়ে নামলো। ডালিয়া অরণ্যকে বলল, আপনার মতো করে আমাকে আর কেউ কখনো বোঝেনি, এতটা ভালো কেউ কখনো বাসেনি। অরণ্য ডালিয়ার চোখের জল মুছিয়ে দিয়ে ডালিয়াকে জড়িয়ে ধরলো আর বলল, ধুর পাগলি, এভাবে কেঁদো না তো। তোমাকে কাঁদলে একদম ভালো লাগে না। আমি চাই তুমি আমার জন্য হলেও সব সময় হাসি খুশি থাকো। ঠিক এই মুহূর্তে অরণ্যের ফোনে মাবিহার কল আসলো আর অরণ্য ফোনটা কেটে দিল। মাবিহা আবার ফোন করলো আর অরণ্য ফোনটা আবার কেটে দিল। পাশ থেকে ডালিয়া বলে উঠল, আপনি বারবার ফোন কাটছেন কেন? কে ফোন দিয়েছে? ধরছেন না কেন? মাবিহা কল দিয়েছে। ধরে দেখুন কি বলে, কোনো দরকার আছে কিনা। আমি চাচ্ছি না ওর কল ধরতে। নতুন কোনো নাটক সাজিয়েছে হয়তো। এখন আর ফোন ধরার কোনো ইচ্ছা নেই। শোনো, তাড়াতাড়ি রেডি হও। আজকে তোমাকে নিয়ে পার্লারে যাব। পার্লারে কেন? ভয় নেই, আজকে কিছু করব না। তোমার চুলে সুন্দর একটা হেয়ার কাট দিয়ে নিয়ে আসব। এখন চুলগুলো কেন জানি এলোমেলো লাগছে। ডালিয়া অরণ্যের কথা শুনে তাড়াতাড়ি রেডি হলো। দুজন মিলে পার্লারে গেল। পার্লারের মহিলা ডালিয়াকে জিজ্ঞেস করলো, কি কাট দিব বলুন। ডালিয়া চুপ করে রইল, কারণ সে বুঝতে পারছিল না কি বলবে। হঠাৎ অরণ্য বলে উঠল, ওর চুল তো ছোট, আপনি শর্ট লেয়ারটা দিয়ে দিন, ওকে মানাবে বেশ। পার্লারের মহিলা অরণ্যের কথা মতো ডালিয়াকে শর্ট লেয়ার কাট দিয়ে দিল। কাটা শেষে ডালিয়া আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারল না, কারণ ডালিয়াকে বেশ সুন্দর দেখাচ্ছিল। এই কাটটা ডালিয়াকে বেশ মানিয়েছে। অরণ্য ডালিয়াকে বলল, বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে। ডালিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর দুজন পার্লার থেকে বের হয়ে শপিংয়ে গেল। ডালিয়ার জন্য বিভিন্ন জিনিস কিনল। ডালিয়া অরণ্যের জন্য একটা শার্ট পছন্দ করে দিল। শপিং শেষে রেস্টুরেন্টে বসে দুজন খেয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আজকে কেন জানি না ডালিয়ার খুব ইচ্ছে হচ্ছে সোডিয়াম বাতির নিচে বসে বাদাম খেতে আর আড্ডা দিতে। কিন্তু অরণ্যকে বললে কি ভাববে, সাহস করে বলবে বলবে ভেবেও যেন বলতে পারছিল না। হুট করেই বলেই ফেলল, আচ্ছা, 10 টাকার বাদাম কিনবেন? তা কিনা যায়, কিন্তু হঠাৎ হলুদ বাতির নিচে বসে আপনার সাথে বাদাম খেতে খুব ইচ্ছে করছে, এই জন্য একটু আড্ডা দিতে ইচ্ছে করছে। আইডিয়াটা খারাপ দাওনি। দাঁড়াও, আমি বাদাম কিনে আনতেছি। অরণ্য ডালিয়াকে দাঁড় করিয়ে রেখে বাদাম কিনে আনলো। দুজন মিলে সোডিয়াম বাতির নিচে বসলো। কত কথাই যে বললো তারা। অরণ্য ডালিয়ার বাচ্চা বাচ্চা কথাগুলো বেশ উপভোগ করতে লাগলো। আর সত্যি তো ডালিয়া একটা বাচ্চা, কারণ ডালিয়া তো অরণ্যের 18 বছরের ছোট। অরণ্য খুব মনোযোগ দিয়ে ডালিয়ার কথা শ্রবণ করতে লাগলো। ডালিয়া বলতেছিল, দেখুন আমাকে আর আপনাকে এ বাতির নিচে কেমন হলুদ হলুদ দেখাচ্ছে।
হা হা হা। ডালু, এটাকে সোডিয়াম বাতি বলে। কি বাতি বললেন? সোডিয়াম বাতি। এটা আবার কেমন নাম? আমি হলুদ বাতি বলেই ডাকবো। হা হা হা। তোমার যা ইচ্ছা ডেকো। এখন কি বাসায় যাবা না? অনেকক্ষণ তো আড্ডা দিলা, রাত তো বেশ হলো, চারপাশও শান্ত হয়ে যাচ্ছে। চলো গাড়িতে, চলো বাসায় যাই। গাড়িতে উঠতে আজকে মন চাচ্ছে না। চলেন আজকে রিক্সা দিয়ে যাই। আমার রিক্সা দিয়ে ঘোরার খুব ইচ্ছা। ডালিয়াকে যত দেখছে অরণ্য ততই মুগ্ধ হচ্ছে। এটা ভেবে বিস্মিত হচ্ছে কত অল্পেই মেয়েটা খুশি হয়ে যায়। তারপর হাসি মুখে অরণ্য উত্তর দিল, আচ্ছা, তাহলে ড্রাইভারকে বলি চলে যাওয়ার জন্য। আজকে আমরা রিক্সা দিয়েই যাব। ডালিয়া লাজুক সুরে উত্তর দিল। আচ্ছা। এরপর দুজন মিলে রিকশায় উঠল। খোলা আকাশের নিচে রিকশায় চড়তে দুজনের বেশ ভালোই লাগছে। হালকা মৃদুমন্দ বাতাস দুজনের মনে আর শরীরে শিহরণ দিতে লাগলো। চারদিকে তাকিয়ে দেখলো ব্যস্ত শহরটা থমথমে নিস্তব্ধ হয়ে গেল। ডালিয়া হুট করে অরণ্যের কাঁধে মাথা রাখলো। অরণ্য ডালিয়াকে বেশ আটোসাটোভাবে জড়িয়ে ধরে রাখলো। এখন ডালিয়ার নিজেকে সবচেয়ে সুখী মনে হচ্ছে। কিছুক্ষণ পর বাসায় ফিরল। বাসায় ফিরে যা যা কিনলো তা বের করে ডালিয়া দেখতে লাগলো। খেয়াল করলো অরণ্য ডালিয়াকে একটা নীল শাড়ি কিনে দিয়েছে। ডালিয়া শাড়িটা নিয়ে আনন্দে নাচতে লাগলো। ডালিয়া শাড়িটার ভাঁজ খুলে পরল। পরার পর ডালিয়া যখন আয়নায় নিজেকে দেখলো, ডালিয়ার মনে হলো ডালিয়াকে একটা নীল পরে লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক পরলো, কপালে কালো একটা টিপ পরলো। তারপর অরণ্যের কাছে গেল। অরণ্য ডালিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। ডালিয়ার হেয়ার কাট, শাড়ি আর হালকা সাজটা ডালিয়াকে এত মানিয়েছে যা অরণ্যকে বিমোহিত করে তুলল। ডালিয়াকে দেখে অরণ্য ডালিয়াকে জড়িয়ে ধরে ডালিয়ার কপালে একটা চুমু দিল। ঠিক এই সময় মাবিহা আবার কল দিল। এবার অরণ্য মাবিহার কলটা আবার কাটলো। কাটার পর মাবিহা আবার কল দিল। অরণ্য আবার কলটা কেটে দিল। বারবার কাটার পরেও মাবিহা বারবার কল দিচ্ছিল। তারপর অরণ্য কলটা ধরে ডালিয়ার হাতে ফোনটা ধরিয়ে বলল, আর ডালিয়াকে বলল। তুমি কথা বলো। ডালিয়া ফোনটা হাতে নিয়ে বুঝতে পারলো না কি বলবে। কিছুটা ভয় পেতে লাগলো। ফোনটা কানে নিয়ে আবার নিচে নামিয়ে ফেললো। অরণ্যকে বলল, আমি কি বলবো? আপনিই কথা বলেন। আমি কিছু বলতে পারবো না, আমার ভয় লাগছে। আর উনি কত বড় মানুষ, ওনার সাথে কথা বলে আমি পারবো না। আরে তোমার যা ইচ্ছা বলে দাও, এমন কিছু বলবা যাতে মাবিহা আর কল না দিতে পারে। ভয় পাবার কিছু নেই, কথা বলো তো, আমি আছি তো, কিছু হলে আমি দেখব। ডালিয়া অরণ্যের কথা শুনে আবার কানে ফোনটা ধরল। খেয়াল করলো মাবিহা হালো হালো করেই যাচ্ছে। ডালিয়া কিছুটা ভয়ে ভয়ে পড়ল। হ্যালো, কে বলছেন? কে বলছি মানে? তুমি কে? আমি কে মানে কি? আপনি কল দিয়েছেন, কাকে কল দিয়েছেন জানেন না? আবার আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? এটা তো অরণ্যের মোবাইল। তুমি কে? তুমি অরণ্যের মোবাইল নিয়ে কি করছো? সেটার জবাব আমি আপনাকে দিতে বাধ্য না। অরণ্যকে দাও। ওরও ব্যস্ত, এখন কথা বলা যাবে না। আর ওরও চায়ও না আপনি ওকে ফোন দিন, সুতরাং শুধু শুধু ওকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। তোমার সাহস কি করে হয় অরণ্যের ফোন ধরে এ টাইপ কথা বলতে? তুমি কি ওই মেয়েটা যে অরণ্যের মাথা খেয়েছো? আমি কে সেটার পরিচয় দেওয়ার প্রয়োজন অনুভব করছি না। আপনার সাহস কি করে হয় এত রাতে একজন পরপুরুষকে কল দেওয়ার? অরণ্য পরপুরুষ না, অরণ্য আমার স্বামী আর আমি ওর স্ত্রী। আপনি বেশ হাসালেন। স্ত্রী এর আগে প্রাক্তন কথাটা লাগালে ঠিক ছিল, কারণ বর্তমানে তো আপনি ওর স্ত্রী না, আপনাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই। এখন কোন যুক্তিতে আপনি নিজেকে ওর স্ত্রী বলে দাবি করছেন? আর আপনার বিয়ে তো আকাশের সাথে হয়েছে, পরিচয় দিলে আকাশের পরিচয় দিন, কল দিলে আকাশকে দিন, ওরুকে কেন ডিস্টার্ব করছেন? দেখো মেয়ে, বেশি বাড়াবাড়ি করছো। অরণ্যকে দাও বলছি, অরণ্যের সাথে আমার কথা আছে। বললাম তো দেওয়া যাবে না। আর দিব কেন? যাকে আপনি কাজ ভেবে ছুঁড়ে ফেলেছিলেন সে যে একটা হীরার টুকরা ছিল সেটা চিনতে পারেননি, আর আমি সেই হীরার টুকরাটাকে যত্ন করে রেখে দিয়েছি, আর এখন আপনি এসে দাবি করছেন এটা আপনার? হাজিব মানুষ তো। এতবার করে বলছি ও ব্যস্ত, দেওয়া যাবে না, তবুও বারবার চাচ্ছেন। মিনিমাম লজ্জাটুকুও কি নেই আপনার? এই যে মেয়ে, তুমি অরণ্যের কি হও যে এভাবে কথা বলছো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমি অরণ্যের স্ত্রী হই। আপনি কেন আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছেন বুঝছি না। আর এত বড় সাহস আমাকে আমার অরু দিয়েছে। বারবার কেন কল দিয়ে বিরক্ত করছেন?
এত রাতে কেউ কল দেয়? জানেনই তো এটা স্বামী স্ত্রীর প্রাইভেট সময়। এমন সময় কল দিয়ে কেন বিরক্ত করছেন? রোমান্টিক সময় কল দিবেন না তো। ওরও ফোনটা বন্ধ করে দিতে চাইছিল, কিন্তু আমি ফোনটা ধরছি আপনাকে বোঝানোর জন্য। যেহেতু অরণ্য বিবাহিত, ওকে আর ডিস্টার্ব করবেন না প্লিজ। আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবেন না। আমরা অনেক ভালো আছি, আমাদের ভালো থাকতে দিন। আপনি আপনার আকাশকে নিয়ে ভালো থাকেন, অন্যের সংসার ভাঙতে আসবেন না, আমাদের সুখের পথে কাটা হয়ে দাঁড়াবেন না। একের পর এক কথা ডালিয়া বলেই চলছিল, আর এইদিকে অরণ্য বেশ মজা নিচ্ছিল। আর ডালিয়ার মুখে এমন কথা শুনে অরণ্যেরও বেশ ভালো লাগছে। দুজনের ঝগড়া দেখে অরণ্য বেশ মজা নিচ্ছিল। ডালিয়ার কথা শুনে তো অরণ্য হেসে লুটুপুটি খাচ্ছিল, কারণ মাবিহা কোনোভাবেই ডালিয়ার কথার সাথে পেরে উঠছিল না। অবশেষে ডালিয়ার কথার সাথে মাবিহা পেরে উঠতে না পেরে মাবিহা বলল, আমি তোমাকে দেখে নিব মেয়ে। সে আপনি যা করার করেন, এখন ফোনটা কেটে আমাদের রোম্যান্স করার সুযোগ করে দিন। মাবিহা রেগে মেগে ফোন কেটে দিল। আর ডালিয়া ফোন রাখার পর স্বস্তির নিঃশ্বাস ফেললো আর বলল, আমি যে ওনাকে আপনার বউ বলে পরিচয় দিয়েছি, আপনি রাগ করেননি তো? আরে আমি অনেক খুশি হয়েছি। আমি তো চাচ্ছিলামই তুমি এমন বলো। তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো ডালু। ডালিয়া এবার লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমি যাই তাহলে, আপনি ঘুমান। এই বলে যেতে নিল। অরণ্য ডালিয়ার শাড়ির আঁচলটায় ধরে টেনে বুকের কাছে এনে বলল, একটু আমার কাছে থেকে যাও। কেন, কি করবেন? কিছুই করব না, সারা রাত তোমাকে দেখব, তোমার কপালে একটা চুমু এঁকে দিব, জানালা দিয়ে জ্যোৎস্না রাতের চাঁদটা উপভোগ করব। এখন একটা বকুল ফুলের মালা থাকলে ভালো হতো। বকুল ফুলের মালা দিয়ে কি করবেন? বকুল ফুলের মালাটা দিয়ে তোমার গলায় পরিয়ে তোমার গলা থেকে বকুল ফুলের ঘ্রাণটা উপভোগ করতাম। তারপর কি করতেন? তারপর তোমাকে এভাবে জড়িয়ে ধরে রাখতাম। এবার ডালিয়া বেশ লজ্জা পেল। লজ্জায় যেন লাল হয়ে গেল। ডালিয়ার লজ্জা পেতে দেখে অরণ্য বেশ উপভোগ করলো আর বলল, যাও এবার নিজের ঘরে গিয়ে ঘুমাও, কালকে আমার নতুন জয়েন, সকাল সকাল উঠতে হবে। কিন্তু সকালে কি খেয়ে যাবেন বলুন? তুমি তোমার ইচ্ছা মতো কিছু রান্না করো। আচ্ছা। এই বলে ডালিয়ার রুমে চলে গেল। ডালিয়ার রুমে এসে অরণ্যের কথা ভাবতে লাগলো। কত মায়াভরা অরণ্যের বুকটা। সবকিছু যেন ডালিয়ার স্বপ্ন মনে হচ্ছিল। এইসব ভাবতে ভাবতে ডালিয়া ঘুমিয়ে গেল। পরদিন খুব সকালে ডালিয়া ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিল। রহমত চাচা এসে বলল, চাচা তুমি যাও তো, এতদিন অনেক করেছো, এবার আমাকে করতে দাও। চুপ করে গিয়ে বসে থাকো, আরেকবার কাজ করতে চাইলে কিন্তু ভালো হবে না। পাগলি একটা, এমনভাবে শাসন করছে যেন আমার মা হয়। মা কথাটা শুনেই ডালিয়ার চোখের জল ছলছল করতে লাগলো। এইভাবে তার বাবাও কোনোদিন আপন করে কথা বলেনি। আর রহমত চাচা কত আপন করেই না কথা বলছে। রহমত চাচা ডালিয়ার চোখে জল দেখে বলল, কে মা, কাঁদছিস কেন? তোকে কি আমি কষ্ট দিয়েছি? মা বলেছি বলে রাগ করেছিস? রহমত চাচা, এ চোখের পানি যে সুখের। তুমি যে ভালোবেসে মা ডেকেছো, কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আজ থেকে তুমি আমার চাচা না, বাবা। আমিও তোমাকে বাবা বলেই ডাকবো। তোমার মতো করে আমার বাবাও আমাকে ভালোবাসেনি। রহমত চাচা একরাশ হাসি দিয়ে বলল, আমার লক্ষ্মী মা তুই, তোর যা মন চাই ডাকিস। তোর মতো লক্ষ্মী মেয়ের বাবা হতে পেরে সে আমি খুব খুশি। রান্না কি শেষ করেছিস নাকি আরও বাকি? শেষ চাচা, এবার শুধু টেবিলে দেওয়ার পালা। হঠাৎ ডালিয়া শুনতে পেল অরণ্য তাকে ডাকছে। ডালু, ডালু কোথায় তুমি? আসতেছি। কিন্তু কেন? আমার মানিব্যাগ আর ঘড়িটা কোথায়? ড্রেসিং টেবিলের উপরে দেখুন। পাচ্ছি না তো, তুমি এসে দিয়ে যাও। ডালিয়া দৌড়ে উপরে গেল। ওপরে গিয়ে দেখলো মানিব্যাগ আর ঘড়ি ড্রেসিং টেবিলের সামনেই আছে। কিছুটা অভিমানীর রাগে চোখ নিয়ে মানিব্যাগ আর ঘড়িটা দিয়ে বলল, এখানেই তো আছে, তাহলে না করলেন যে? জানি আছে, কিন্তু আমি চাই ঘড়িটা তুমি পরিয়ে দাও, তাই আসতে বলেছি। এখন তাড়াতাড়ি ঘড়ি পরিয়ে দাও তো। আপনি যে মাঝে মাঝে কি করেন বুঝি না, বাচ্চাদের মতো আচরণ করেন একদম। তুমি জানো আমি কত সিনিয়র তোমার, আবার তুমি আমাকে বাচ্চা বলো? 16 বছরের একটা পুচকি মেয়ে আমাকে বাচ্চা বলে, সাহস কত! হা হা হা। সে আপনি যাই বলেন, মাঝে মাঝে আপনাকে আমার বাচ্চাই মনে হয়। হয়েছে হয়েছে,
তোমার সাথে কথা বলে আমি পারবো না। এবার পাকা পাকা কথা রেখে আমাকে ঘড়িটা পরিয়ে দাও তাড়াতাড়ি। এত বকবক করতে পারে? কি আমি বকবক করি? আর কথা বলবো না। অরণ্য ডালিয়াকে টেনে বুকের কাছে এনে বলল। তুমি কথা না বললে যে আমিই মরে যাব। ডালিয়া অরণ্যের মুখটা চেপে ধরে বলল। মরার কথা বললে কিন্তু আমি সত্যি কথা বলবো না। আপনি মরে যাবেন আমার আগে, এটা আমি ভাবতেও পারি না। এ কথা আর বলবেন না। কথাটা বলেই ডালিয়া একদম কেঁদে দিল। অরণ্য ডালিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। পাগলি মেয়ে এভাবে কাঁদে না, মরতে তো হবেই সবাইকে। আচ্ছা সরি, আমি আর এ কথা বলবো না। ডালিয়া অরণ্যের দিকে এবার অভিমানী চোখ নিয়ে তাকিয়ে বলল। কান ধরেন তাহলে, কান ধরে সরি বলেন। সত্যিই কি কান ধরতে হবে? আজকে মাফ করে দেওয়া যায় না? কোনো মাফ নেই, কান ধরেন। অতঃপর অরণ্য কান ধরে মুচকে হাসি দিয়ে বলল। আমি আর এমন কথা বলবো না। আমি আমার ডালুকে আর কষ্ট দেব না। আমার ডালুকে সব সময় খুশি রাখার চেষ্টা করব। এবার ডালু রানী, আমার ঘড়িটা পরিয়ে দিন, না হয় অফিসে যেতে লেট হবে যে। ডালিয়া মুখের কোণে একরাশ হাসি নিয়ে অরণ্যকে ঘড়িটা পরিয়ে দিয়ে বলল। এত তাড়াহুড়ার কি আছে? ডালিয়াও নিচে গেল। রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে দিতে লাগলো। হুট করে রান্নাঘর থেকে আসার সময় ডালিয়া পা পিছলে পড়ে গেল। অরণ্য খেয়াল করলো ডালিয়া পড়ে আছে। তাড়াতাড়ি ডালিয়ার কাছে গেল। ডালিয়াকে রাগী কণ্ঠে বলল। কাজ করবা আস্তে ধীরে। এখন যদি কিছু হতো, ওঠো আমার কাঁধে ভর করে। ডালিয়া অরণ্যের ঝাড়ি শুনে একটু মন খারাপ করলো। অরণ্যের কাছে ভর করে উঠে চুপ করে দাঁড়িয়ে রইল। অরণ্য বুঝতে পেরেছে ডালিয়া অভিমান করেছে, তাই ডালিয়াকে বলল। হয়েছে হয়েছে, আর এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি যদি পরে ব্যথা পেতে, তাহলে কে ভুগতো, আমি নাকি তুমি? এখানে বসো, আজকে একসাথে খাবো। আপনি খান, আমি পরে খেয়ে নিব। একটা মাইট দিব, তাড়াতাড়ি বসো। অরণ্য ডালিয়াকে টেনে চেয়ারে বসিয়ে খাইয়ে দিল। ডালিয়া যেন স্বপ্নের সাগরে ভাসতে লাগলো। ভাবতে লাগলো, এত সুখ তার কপালে সইবে তো, নাকি আবার সব সুখ ফিকে হয়ে যাবে। খাওয়া শেষে ডালিয়া অরণ্যকে জিজ্ঞেস করলো। আপনি কখন আসবেন? আজকে তাড়াতাড়ি চলে আসবো, তুমি রেডি থেকো। বিকেলে ঘুরতে যাব। কোথায় যাবে বলো তো? ডালিয়া অনেক ভেবে উত্তর দিল। শিশু পার্কে যাব। অরণ্য ডালিয়ার কথা শুনে হাসতে হাসতে উত্তর দিল। এত জায়গা থাকতে শিশু পার্কে কেন? আমার খুব ইচ্ছা ছিল শিশু পার্কে যাওয়ার, কিন্তু বাবা ব্যস্ত থাকায় কখনো যেতে পারিনি। আর এরপরে মা মরে যাওয়ার পর তো জীবনই পাল্টে গেল। শিশু পার্ক যাবো কিভাবে? এই জন্যই বললাম, না নিয়ে যেতে পারলে থাক। হয়েছে, মুখ ভার করে রাখতে হবে না, আমি এসেই নিয়ে যাব। রেডি হয়ে থেকো। ডালিয়া তো শুনে খুশির চোটে অরণ্যকে জড়িয়ে ধরল। তারপর আবার নাচতে নাচতে রুমে চলে গেল। অরণ্য ডালিয়ার খুশি দেখিয়ে ভাবতে লাগলো, মেয়েটা কত বাচ্চা সুলভ আচরণ, গোলা একদম বাচ্চাদের মতো। আর হবেই বা না কেন, বয়স তো একদম কম, 16 বছরের মেয়ে, আর কত বড় পরিস্থিতি তাকে এই হাল করেছে। না হয় ডালু তো একটা বাচ্চাই। একটু ভালোবাসা পেয়ে কতটা খুশি। ডালিয়াকে একটু ভালো রাখতে পেরে অরণ্যের মনে যেন একরাশ শান্তি লাগছে। এরপর অরণ্য অফিস গেল। পুরনো অফিসটা যেন নতুন করে পেল। সেই চেনা হাসপাতাল, চেনা ঘর অনেকটা বদলে গেছে। বদলে গেলেও যেন অরণ্যের কাছে চিরচেনা মনে হচ্ছে। অফিসটা আজ নতুন করে পেয়ে অরণ্য বেশ খুশি হলো। আর মনে মনে ডালিয়াকে অনুভব করতে লাগলো, কারণ এই সব কিছুই হয়েছে ডালিয়ার জন্য। ডালিয়ার জন্যই আজ অরণ্য সব হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়েছে। ডালিয়ার প্রতি ভালো লাগাটা কখন যে অরণ্যের মনে ভালোবাসার রূপ নিয়েছে অরণ্য বুঝতেই পারল না। সব কাজ সেরে বিকেল 3টায় অরণ্য বাসায় ফিরে দেখলো ডালিয়া একদম রেডি হয়ে বসে আছে। অরণ্যের বুঝতে বাকি রইল না ডালিয়া শিশু পার্কে যাওয়ার জন্য অধীর আগ্রহে আছে। ডালিয়া অরণ্যকে দেখার পর বলল। আপনি এসেছেন? আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। আপনার নাম্বারও নেই যে কল দিব। রহমত চাচাও নাম্বার জানে না। ওরে আমার ডালুটাকে মনে হয় খুব বেশি অপেক্ষা করিয়ে ফেলেছি। মোবাইলটা দাও দেখি। ডালিয়া তার ছোট ভাঙা মোবাইলটা অরণ্যের কাছে বাড়িয়ে দিল। অরণ্য সে মোবাইলে অরণ্যের নাম্বারটা আরও রেখে সেভ করে দিল আর বলল। এই যে নাম্বার সেভ করে দিচ্ছি, এখন খোঁজ নিতে আর সমস্যা হবে না। আর চলেন তাড়াতাড়ি শিশু পার্কে যাই। কিন্তু কি দিয়ে যাবেন?
চলেন রিক্সা করে যাই। একটু দূরে, এখান থেকে রিক্সা দিয়ে যাওয়া যাবে না। আমরা গাড়ি দিয়ে যাব, তারপর আসার সময় অর্ধেক রাস্তা গাড়ি দিয়ে আসব, আর বাকি অর্ধেক রাস্তা রিক্সা দিয়ে। ওকে? আচ্ছা। অতঃপর দুজন মিলে শিশু পার্কে গেল। অরণ্য খেয়াল করলো ডালিয়া শিশু পার্কে গিয়ে বেশ খুশি। বাচ্চাদের মতো ঘোড়ায় চড়ছে, বিমানে চড়ছে, কত কি না করছে। সত্যি তো মেয়েটা তো বাচ্চাই। আর অরণ্যকে ডেকে ডেকে বলছে, আমি একটু ফুলদানিতে উঠবো, আমি একটু রেলগাড়িতে উঠবো, আপনিও আমার সাথে উঠুন। অরণ্য ডালিয়ার সাথে ওইখানে থেকে নিজেকে বেশ বাচ্চাই মনে হতে লাগলো। কারণ ডালিয়ার বাচ্চা সুলভ আচরণগুলো যেন অরণ্যের বেশ ভালোই লাগছে। ওইখানে ঘোরা শেষে এবার বাসায় আসার পালা। অর্ধেক রাস্তা গাড়িতে এসে ডালিয়া আর অরণ্য নেমে গেল। ডালিয়া হুট করে বলে উঠল। হলুদ বাতি জ্বলে উঠেছে, কি মজা। অরণ্য বেশ হাসতে লাগলো ডালিয়ার কথা শুনে, আর বলল, হলুদ বাতি জ্বলে উঠেছে, চল একটু হেঁটে সামনে যেতে হবে, তারপর রিক্সা নিয়ে যেতে হবে। অরণ্য আর ডালিয়া খানিকটা পথ হেঁটে সামনে গেল। সামনে গিয়ে ডালিয়া যা দেখলো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। কারণ ডালিয়া দেখল একজন মধ্যবয়স্ক লোক রাস্তায় ভিক্ষা করছে, তার একটা পা ভাঙা। ডালিয়ার লোকটাকে বেশ চেনা চেনা লাগছে। ডালিয়াকে দেখে লোকটা মুখটা লুকাতে চাইল। ডালিয়ার লোকটাকে ভালো করে খেয়াল করে দেখলো, এ আর কেউ নয়, এ যে তার বাবা। কিন্তু তার বাবার এই হাল হলো কিভাবে? ডালিয়া ছটপট বাবার হাতটা ধরে বলল, বাবা তুমি এখানে কেন? তোমার এ হাল কেন? এইভাবে এখানে বসে আছো কেন? তোমার কি হয়েছে বাবা? তুমি এইভাবে ভিক্ষা করছো কেন? তোমার পা ভাঙছে কিভাবে? বাবা কথা বলছো না কেন? কথা বলো। কে তুমি আমাকে বাবা বলে রাখছো? আমি কারো বাবা না, আমি তোমাকে চিনি না। বাবা ভালো করে দেখো, আমি তোমার ডালিয়া, কতদিন পর তোমাকে দেখলাম। আমার ডালিয়া নামে কোনো মেয়ে নাই, আমি তোমাকে চিনি না। তুমি এখান থেকে যাও তো মা। বাবা এমন করে বলো না, আমার সাথে চলো তুমি, তোমাকে রেখে যাব না আমি। বললাম তো আমি কারো বাবা না। এই যে সাহেব, আপনার কে হয় উনি? চাচা আমার বউ হয়। আপনি আপনার বউকে নিয়ে যান, হয়তো উনি ওনার বাবার চেহারা গুলিয়ে ফেলেছে। আমার কোনো মেয়ে নাই। আচ্ছা চাচা, আপনি অস্থির হবেন না, আমি দেখছি। অরণ্য বুঝতে পারল না ডালিয়া হঠাৎ ওনাকে দেখে এরকম কেন করছে। তাই ডালিয়াকে বলল, দেখো ডালু, উনি তো বললো তোমাকে চিনে না, হয়তো তোমার ভুল হচ্ছে। চলো এবার বাসায় চলো। না অরু, আমার ভুল হচ্ছে না, উনিই আমার বাবা। আচ্ছা ডালু, এবার চলো বাসায় যাই। উনি তো যেতে চাচ্ছে না, আমরা পরে একদিন আসবো নে। এই বলে অরণ্য ডালিয়াকে চেপে ধরে রিকশায় তুলল। আর ডালিয়া বাবা বাবা বলে চিল্লাতে লাগলো। রিকশায় উঠে ডালিয়া বেশ কাঁদতে লাগলো। অরণ্য ডালিয়ার কান্না দেখে বলল, সত্যি কি উনি তোমার বাবা? তোমার কি কোথাও ভুল হয়েছে কিনা দেখো। দেখেন, আমি মেয়ে হয়ে বাবাকে চিনব না? উনিই আমার বাবা। কিন্তু আমার বাবার এ হাল কিভাবে হলো? কিভাবে উনি এখানে আসলো? আমাকেই বা কেন না চেনার ভান করলো? আমি তো ওনার কাছে টাকা পয়সা চাইবো না, বুঝতেই পেরেছে, তবুও কেন এমন করলো? তা তো জানি না, তবে যে বাবা তোমার এত বড় ক্ষতি করেছে, এত কষ্ট দিয়েছে, সে বাবার জন্য তুমি চোখের পানি ফেলছো ডালিয়া। ওনার এই অবস্থা হয়েছে ভালোই হয়েছে। দেখেন, আমি জানি উনি আমার সাথে যা করেছে অন্যায় করেছে, এটা করা ওনার ঠিক হয়নি। কিন্তু যতই হোক, উনি আমার বাবা। ওনার জন্য আমি এ দুনিয়া দেখতে পারছি। যত নিকৃষ্টই হোক, ওনার মেয়ে তো আমি, আর উনি তো আমার বাবা। হয়তো বাবা বুঝতে না পেরে সময় আর পরিস্থিতির প্রেক্ষিতে একটা ভুল কাজ করেছে, তাই বলে মেয়ে হয়ে বাবাকে অস্বীকার করব? বাবার এমন দুর্দিন দেখে চুপ করে থাকবো? সেটা তো হয় না। অরণ্য ডালিয়ার কথা শুনে বেশ অবাক হলো। এত ছোট মেয়ে, তার কত বড় বোঝ। সেই ঠিকই কতটা গভীরভাবে চিন্তা করে কথাগুলো বলেছে। সত্যিই ডালিয়াটা একটা অসাধারণ মেয়ে। ডালিয়ার দিকে তাকিয়ে দেখলো ডালিয়ার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। অরণ্য ডালিয়ার চোখ দুটো মুছে দিয়ে বলল, রিক্সাওয়ালা খুশি হয়ে বলতে লাগলো, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হঠাৎ রিক্সাওয়ালা বলে উঠল, মামা চলে আসছি, নামবেন না? হ্যাঁ মামা, নামতেছি। মামা মামির মনে হয় মনটা খারাপ। তা একটু খারাপ। এত সুন্দর মামিটারে কষ্ট দিয়েন না। আচ্ছা দিব না মামা, আপনাকে কত দিব? আপনার যা ইচ্ছা দেন। অরণ্য পকেট থেকে 500 টাকার নোট বের করে দিল। রিক্সাওয়ালা 500 টাকা নিয়ে বলল, এত বড় নোটের তো ভাঙতি হবে না,
ছোট নোট দিন মামা। আরে ভাঙতি লাগবে না, পুরোটাই তোমাকে দিয়ে দিছি। তুমি তোমার মামির জন্য দোয়া করো। মামা আল্লাহ আপনাদের অনেক সুখে রাখুক। মামা আল্লাহ আপনাদের ভালো রাখুক। মামির কোলে ফুটফুটে একটা সন্তান দিক। আল্লাহ আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করুক। ডালিয়া রিক্সাওয়ালার কথা শুনে বেশ লজ্জা পেল। তারপর দুজন বাসে গেল। বাসে গিয়েও যেন ডালিয়ার মন পড়ে রইল তার বাবার দিকে। অনেকটা চুপচাপ হয়ে রইল। অরণ্য বেশ বুঝতে পারলো ডালিয়া কষ্ট পাচ্ছে। আর এদিকে ডালিয়া শুধু ভাবতে লাগতো তার বাবা কেন তার সাথে এমন করলো, কেন তার বাবা তাকে না চেনার ভান করলো। এই হাল কিভাবে হলো তার বাবার, তার সৎমা কোথায়? এইসব ভাবতে ভাবতে ক্লান্তিতে ডালিয়ার চোখ বুজে আসলো আর ডালিয়া ঘুমিয়ে গেল। সকালে উঠে খেয়াল করলো 8টা বেজে গেছে। ডালিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এত সকাল হয়ে গেছে, এখনো কিছু রান্না হয়নি। অরণ্য কি খেয়ে যাবে এটা ভেবে ডালিয়া তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে যা দেখলো অবাক না হয়ে পারল না। দেখলো অরণ্য রান্না করতেছে। ডালিয়া অরণ্যকে দেখে কিছুটা বিস্মিত হয়ে বলল, আপনি রান্না করতে কেন এসেছেন? আমাকে ডাক দিলেই তো পারতেন। তুমি এত সুন্দর করে ঘুমিয়েছো, তোমাকে ঘুমানো অবস্থায় দেখে বেশ নিষ্পাপ লাগছিল। কেন জানি মন চাচ্ছিল না তোমাকে ডাকতে, তাই ডাকিনি। আচ্ছা সরুন, এবার বাকিটা আমি করছি। আর কিছু করতে হবে না, তুমি চুপ করে গিয়ে বসো। আজকে আমিই রান্না করব। এখানে পাকামো করতে আসবা না একদম। রান্না করে একদম আমাকে উদ্ধার করে দিচ্ছে। মনে হচ্ছে উনি একাই রান্না বিশারদ। ডালিয়ার বাচ্চা সুলভ উত্তর শুনে অরণ্য মনে মনে হাসতে লাগলো। এর মধ্যে রান্নাও শেষ হলো। তারপর টেবিলে গোছাতে যাবে, ঠিক এই মুহূর্তে ডালিয়া বলল, এবার টেবিলটা গোছাতে আমাকে দিন। আমি রান্না করতে পারছি, টেবিলও গুছাতে পারবো। তুমি চুপচাপ বসে দেখো শুধু। ডালিয়া আর কি করবে বুঝতে পারলো অরণ্য বেশ ঘাড়তেরামো শুরু করছে। তাই সে বসে বসে অরণ্যের কাণ্ড দেখতে লাগলো। হঠাৎ টুংটাং কলিং বেলের আওয়াজ হলো। রান্নাঘর থেকে অরণ্য বলে উঠল, ডালু দেখো তো কে এসেছে। হ্যাঁ আমি দেখতেছি। এই বলে ডালিয়া দরজা খুলে দেখলো একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা বেশ সুন্দরী। ডালিয়া মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপনি কে? ওরও তো রান্নাঘরে, কিন্তু আপনি কে? পরিচয় না দিয়ে ঢুকে পড়ছেন কেন? আগে তো বলবেন আপনি কে। অরণ্য রান্নাঘর থেকে বলতে লাগলো, কি হলো ডালু, কে এসেছে? এত কথা কিসের? জানি না, আপনি এসে দেখেন তো কে এসেছে। দাঁড়াও আমি আসতেছি, ওনাকে বসতে বলো। অরণ্য রান্নাঘর থেকে এসে চমকে গেল, কারণ অরণ্য খেয়াল করলো মাবিহা এসেছে। মাবিহাকে দেখে অরণ্য বেশ চটেও গেল। মাবিহাকে বলল, তুমি এখানে কি করতে এসেছো মাবিহা? অরণ্য, আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। মাবিহা প্লিজ তুমি চলে যাও এখন, তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। প্লিজ যাও। অরণ্য, আমার কথাটা শোনো। কোনো কথা শুনবো না, যাও তো এখান থেকে। পাশ থেকে ডালিয়া বলে উঠল, উনি কি বলতে চায় একবার শোনেন। মাবিহা ডালিয়ার কথা শুনে আরো চটে গেল আর বলল, এই মেয়ে, আমাদের মধ্যে কথা বলার তুমি কে? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে এভাবে কথা বলার? তুমি সেই মেয়েটা যে অরণ্যের মাথা খেয়েছে। ডালিয়াকে এইভাবে অপমান করতে দেখে অরণ্য আরো রেগে গেল আর বলল, ও ডালিয়া, ডালিয়ার সাথে ভদ্র ভাষায় কথা বলো। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে ওকে অপমান করার? আর শোনো, ও আমার স্ত্রী। পাশ থেকে ডালিয়া কি জানি বলতে চাইছিল, তখন অরণ্য ডালিয়ার গালে একটা কষে চর বসিয়ে বলল, আমাদের কথার মাঝখানে এখন তুমি কোনো কথা বলবা না। আর মাবিহা, দেখছো তো তোমার জন্য ডালুর সাথে আমার ঝামেলা হচ্ছে। আমাদের সুখের সংসারটা নষ্ট করে দিও না প্লিজ। আমাকে মুক্তি দাও। আমি তোমাকে আর ভালোবাসি না। ভালোবাসা কি জোর করে হয় বলো? তুমি যেদিন আকাশের সাথে চলে গিয়েছিলে সেদিন তো আমি তোমাকে কোনো বাধা দেইনি, জোর করে তোমাকে পেতে চাইনি। তবে আজকে কেন তুমি আমাকে জোর করতেছো? আমার আর ডালিয়ার জীবনে জটিলতা সৃষ্টি করতেছো। তোমার জন্য ডালিয়ার গায়ে হাত তুললাম। প্লিজ মাবিহা, আমাকে ক্ষমা করে দাও। আমাদের দাম্পত্য জীবনটা নষ্ট করো না। তুমি চলে যাও। অরণ্যের কথা শুনে মাবিহার চোখের জল ছলছল করতে লাগলো। বুঝতে পারলো তার অরণ্য এখন ডালিয়ার হয়ে গেছে, তার অরণ্য এখন আর তার নেই। কিছুটা লজ্জিত আর অনুতপ্ত হলো আর বলল, অরণ্য, আমি সরি।
আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এভাবে পর করে দিয়েছো। বুঝতে পারিনি তুমি আর আমার অরণ্য নেই। তুমি এখন ডালিয়ার হয়ে গেছো, এটা ভাবতেও পারিনি। আর তোমার জীবনে কাটা হয়ে দাঁড়াবো না। যে ভুল আমি করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। তোমরা দুজনে ভালো থাকো। আর ডালিয়া, অনেক কষ্ট নিও না। এখানে আসা তোমাদের মাঝে এভাবে আসা আমার ঠিক হয়নি। এই বলে মাবিহা কাঁদতে কাঁদতে চলে গেল। আর ডালিয়াও চরটা খেয়ে বেশ অভিমান নিয়ে রুমে গেল আর কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ডালিয়া খেয়াল করলো অরণ্য এসেছে। অরণ্যকে দেখে যেন ডালিয়ার অভিমানের পাল্লাটা আরো ভারী হলো। ডালিয়া তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। অরণ্য ডালিয়াকে এইদিকে টেনে নিচের দিকে মুখ ফিরিয়ে বলল, ডালু সরি, এভাবে চড় দেওয়াটা ঠিক হয়নি। এভাবে চড় না দিলে তো তুমি বলেই ফেলতে যে তুমি আমার স্ত্রী না। ডালিয়া অভিমানী কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি জানলেন কিভাবে যে আমি এটাই বলবো? আমি তোমার মনের কথা বুঝি, কিন্তু তুমি মাবিহার পক্ষ টানতেছিলে কেন? কারণ আপনি মাহিবাকে ভালোবাসেন। আমি চেয়েছিলাম মাহিবার সাথে যেন আপনার সব ঠিক হয়ে যায়। কে বলেছে আমি মাবিহাকে ভালোবাসি? আমার মনে হলো। তুমি ভুল জান, আমি মাবিহাকে ভালোবাসি না। কিন্তু সরি, তোমাকে এভাবে চড় দেওয়াটা ঠিক হয়নি। রাগ করো না। অরণ্যের আদর পেয়ে ডালিয়ার অভিমানটা যেন আরো বেড়ে গেল। ডালিয়া এবার কেঁদেই দিল। অরণ্য ডালিয়াকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, আমার পাগলিটাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমার পাগলিটা, কান্না করো না। আর এমন ভুল হবে না। আমার পাগলিটা যা বলবে তাই করব। কান্নাটাও থামাও প্লিজ। তুমি কাঁদলে যে আমার ভালো লাগে না। প্লিজ কেঁদো না। এখন আর আদর করে কথা বলতে হবে না। চড় দেওয়ার সময় হুঁশ ছিল না? অরণ্য এবার ডালিয়ার গালটা টেনে একটা চুমু দিল আর বলল সরি। ডালিয়ার অভিমানটাও বেশ কমে গেল অরণ্যের ঠোঁটের কোমল স্পর্শ পেয়ে। অরণ্য ডালিয়ার লজ্জা মাখা মুখটা দেখে বলল, আর লজ্জা পেতে হবে না। চলো এবার খেতে চলো। অফিস যেতে আজকেও লেট হবে। যেভাবে বলছো লেট, মনে হয় আমি করতেছি। এখন সব দোষ আমার ঘাড়ে চাপানো হচ্ছে, তাই না? অরণ্য হাসতে হাসতে উত্তর দিল, আমার ডালুর ঘাড়ে দোষ চাপানোর সাহস আমার আছে নাকি? এখন আর ঢং ধরতে হবে না, খেতে চলেন। না হয় আর আজকে অফিসে যাওয়া লাগবে না। তারপর দুজন মিলে খেতে গেল। খাওয়া শেষে অরণ্য হাসপাতালে গেল আর ডালিয়া ঘরের কাজ করতে লাগলো। ডালিয়া কাজ করতে করতে খেয়াল করলো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু অরণ্যের আসার কথা ছিল 5টায়, এখনো আসেনি। 7টা বেজে গেছে, এখনো কেন আসছে না ডালিয়া বুঝতে পারছিল না। ডালিয়া অরণ্যকে কল দিলেও দেখলো অরণ্যের নাম্বারটা বন্ধ। বারবার কল দিলেও দেখলো নাম্বারটা বন্ধ। ডালিয়া বেশ চিন্তায় পড়ে গেল। অরণ্যের ফোন বন্ধ কেন বুঝতে পারছিল না। ডালিয়ার রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন অরণ্য আসবে। দেখতে দেখতে 9টা বেজে গেল। ডালিয়ার চিন্তা যেন আরো বেড়ে গেল। ডালিয়া বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ রহমত চাচা এসে বলল, ডালিয়ার মা, তোর সাথে জানি কে দেখা করতে এসেছে। ডালিয়া জিজ্ঞেস করলো, কে এসেছে চাচা? তা তো জানি না, তুই গিয়ে দেখ মা। অরণ্য কেন আসছে না চাচা? তা জানি না, তুই নিচে গিয়ে দেখ তো লোকটাকে চিনিস কিনা। ডালিয়া নিচে গিয়ে দেখলো ডালিয়ার বাবা বসে আছে আর পাশে অরণ্য। ডালিয়া তার বাবাকে দেখে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি এখানে কিভাবে আসলে? আর কালকে আমার সাথে কেন এমন করলে? তোমার এই হাল কিভাবে হলো? ডালিয়ার বাবা হো হো করে কেঁদে কেঁদে বলল, সব পাপের শাস্তি রে মা। তোর সাথে যে অন্যায় করেছি আমি তারই শাস্তি পেয়েছি। তোকে না চেনার ভান এজন্যই ধরেছি যে সুদিনে তোকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আর এই দুর্দিনে তোকে বুকে ঝরিয়ে নিলে যে তুই আমাকে লুভি ভাবতি মা। আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে। তোকে বের করে দেওয়ার কয়দিন পরেই আমার অ্যাক্সিডেন্ট হয়, আর তোর সৎ মা সব লিখে নিয়ে আমাকে বের করে দিয়েছে। এরপর থেকে আমি ভিক্ষা করে খাই মা। তোকে ফিরিয়ে দেওয়ার পর অরণ্য বাবা আজকে সন্ধ্যায় আমার কাছে যায়, আমাকে বুঝে এখানে নিয়ে আসে। আমাকে ক্ষমা করে দিস মা, আমি যে বড়ই অন্যায় করে ফেলেছি। বাবার কথাটা শুনে ডালিয়া অরণ্যের দিকে তাকালো। অরণ্য একরাশ হাসি দিয়ে চোখে সম্মতি সূচক ইশারা দিল আর ডালিয়া বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি বাবা, তুমি যা করেছো না বুঝে করেছো। যতই যাই হোক, তুমি আমার বাবা। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আজকে থেকে তুমি এখানেই থাকবে। ডালিয়ার বাবা ভেতরে ভেতরে বেশ অনুতপ্ত হলো। আর মেয়ের এমন আচরণ দেখে তার অনুতপ্ততা যেন আরো বেড়ে গেল। তার ভুল বুঝতে পেরে
নিজের ভেতরের কষ্টের ভারটা যেন আরো বেশি বেড়ে গেল। তার ভুল বুঝতে পেরে ভেতরের কষ্টের ভারটা যেন আরো বেড়ে গেল। আর মেয়ে বাবা মিলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অতঃপর ডালিয়ার বাবা এখানেই রয়ে গেল। রামুর চাচা ডালিয়ার বাবাকে রুমে দেখিয়ে দিল আর খাবার খেতে দিল। আর ডালিয়া অরণ্যকে বলল। আগে রুমে চলো, তোমার খবর আছে। অরণ্য হাসতে হাসতে রুমে গেল আর ডালিয়াকে জড়িয়ে ধরে বলল। তা মহারানী বলেন কি করবেন আমাকে? ডালিয়া অরণ্যের হাতটা ছুটিয়ে বলল। আপনার ফোন বন্ধ ছিল কেন? আপনি জানেন না আমার আপনাকে নিয়ে চিন্তা হয়? আর কখনো এমন করবেন? ইচ্ছা করেই বন্ধ করেছি, ইচ্ছে করে বন্ধ করেছেন মানে? যাতে তোমাকে সারপ্রাইজ দিতে পারি। আমার আর কোনো সারপ্রাইজ লাগবে না, আর এমন করবেন না। আচ্ছা বাবা, আর করব না। এবার রাগ দেখানো অফ করে খাবার রেডি করো, অনেক ক্ষুধা লাগছে। সারাদিন তো খালি রাগ দেখাও। কি আমি রাগ দেখাই, তাই না? এই আপনি যে কুকামগুলো করেন সেটার বেলায় কিচ্ছু না। থাক, আর বিস্ফোরণ ঘটাতে হবে না, আমারই দোষ। এবার খুশি? খেতে দাও তাড়াতাড়ি। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি খাবার রেডি করছি। এভাবে অরণ্য আর ডালিয়ার সম্পর্কটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নিল। মাবিহাও আর এর মধ্যে ঝামেলা করেনি, কারণ মাবিহাও তার কাজের জন্য লজ্জিত। আর এদিকে অরণ্য আর ডালিয়ার সম্পর্কটা বেশ জমে গেল। অরণ্য চিন্তা করলো ডালিয়াকে বিয়ে করবে, কিন্তু হঠাৎ একদিন রহমত চাচা এসে ডালিয়ার অরণ্যকে বলল। কে জানিয়ে এসেছে ডালিয়ারে খোঁজ করতে? অরণ্য বাবা আর ডালিয়া মা নিচে গিয়ে দেখে এসো তো। অরণ্য আর ডালিয়া তখন বসে গল্প করছিল, আর অরণ্য মনে মনে ভাবছিল আজকে ডালিয়াকে প্রপোজ করবে। আর ডালিয়াকে প্রপোজ করতে নিয়েছিল ঠিক এই মুহূর্তে। চাচার এই কথা শুনে ডালিয়া আর অরণ্য নিচে গেল। নিচে গিয়ে অরণ্য খেয়াল করলো একটা মধ্যবয়স্ক অপরিচিত লোক এসেছে। অরণ্য লোকটাকে ঠিক চিনতে পারল না, তাই অরণ্য লোকটাকে জিজ্ঞেস করলো। আপনি কে? এখানে কি জন্য? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। অপরদিকে ডালিয়া লোকটাকে দেখে ভয়ে মুচড়ে গেল, কারণ লোকটা আর কেউ না, লোকটা তার প্রাক্তন স্বামী। লোকটা ডালিয়াকে দেখে বলল। তুই আমার সাথে চল, তোরে বিয়ে করছি এখানে রাখার জন্য। লোকটাকে ডালিয়ার সাথে এইভাবে কথা বলতে দেখে বেশ রেগে গেল। অরণ্য লোকটাকে রাগে কণ্ঠে জবাব দিল। কে আপনি? এখানে এসে এভাবে অসভ্যতা করছেন যে? আপনার তো সাহস কম না, আমার বাড়িতে এসে আমার বউয়ের সাথে অসভ্য ভাষায় কথা বলছেন। লোকটা এবার বিদঘুটে হাসি দিয়ে জবাব দিল। আপনার বউ কি করে হয়? একে তো আমি 2 বছর আগে বিয়ে করছিলাম। এ আমার বউ, আপনি কি জিজ্ঞাসা করেন? আমাদের এখনো ডিভোর্সও হয়নি। আমার বউয়ের সাথে আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে কথা বলবো, তাতে তোর কি? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি, তোর বাপের কি তাতে? অরণ্য লোকটার কথা শুনে বুঝতে পারলো এ আর কেউ না, এই ডালিয়ার প্রাক্তন স্বামী। এবার অরণ্য আরো রেগে গেল। অরণ্যের রক্ত যেন মাথায় চড়ে গেল। অরণ্য কিছু বলার আগে লোকটা ডালিয়ার হাত ধরে বলল। ডালিয়া হাতটা ছোটানোর চেষ্টা করলো, কিন্তু শক্তির সাথে পেরে উঠছিল না, তাই চিল্লাই বলতে লাগলো। আমাকে ছাড়েন, আমি আপনার সাথে কোথাও যাব না, আমার হাত ছাড়েন। অরণ্য লোকটার কাণ্ড দেখে রেগে মেগে বলল। ডালিয়ার হাত ছাড়ুন বলছি, তা না হলে ভালো হবে না বলছি। লোকটা আবারও বিদঘুটে হাসি দিয়ে বলল। আমার বউকে আমি ধরেছি, তাতে তোর কি? আমি ছাড়বো না, ডালিয়াকে আমার সাথে করে নিয়ে যাব। বেশি তেড়িবেড়ি করলে অন্যর বউ অপহরণ করার মামলা ঢুকে দিব কিন্তু। হাত ছাড়ুন ডালিয়ার, না হয় ভালো হবে না। ছাড়বো না হাত, ডালিয়া আমার বউ, তুই কি করবি কর। এই বলে ডালিয়ার হাত টেনে নিয়ে যেতে চাইল। অরণ্য বেশ রেগে ডালিয়াকে ওই লোকটার হাত থেকে ছুটিয়ে লোকটাকে কষিয়ে চড় মারলো আর বলল। আনোয়ার বেহায়া নির্লজ্জ কাপুরুষ, লজ্জা লাগে না ডালিয়াকে বউয়ের পরিচয় দিতে? বাপের বয়সী হয়ে একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছিস, আমারে মামলার ভয় দেখাস। 14 বছর বয়সী মেয়েকে বিয়ে করে বাল্যবিবাহ করেছিস। বিয়ের রাতে নিজের স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করাইছিস, নিজের বউরে নিজে ধর্ষণ করছিস। কুত্তার বাচ্চা, তুই তো একটা ধর্ষক। তারপর নিজের বউরে পতিতা পল্লীতে বিক্রি করে দিছিস। তুই তো একটা পাচারকারী। তুই আমার নামে কি মামলা করবি? আমি তোর নামে এখন বাল্যবিবাহ করার, পাচার করার আর ধর্ষণের মামলা করুম। দেখি তুই কিভাবে বাঁচিস। এইসব বলে লোকটাকে অরণ্য আরো কয়েকটা কিল ঘুষিয়ে দিল। তারপর পুলিশকে ফোন দিল। পুলিশ তাৎক্ষণিক এসে বলল।
জি অরণ্য সাহেব বলেন। এই যে এই লোকটাকে ধরে নিয়ে যান। আপনাকে তো ফোনে সব জানিয়েছি এই লোকটার কাহিনী। একে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। ধন্যবাদ অরণ্য সাহেব, আমরা ওকে নিয়ে যাচ্ছি। আপনি সময় করে একবার থানায় এসে ফাইল করে যায়েন, আর আমরা লোকটার নামে চার্জশিট রেডি করে রাখবো। আপনাকেও ধন্যবাদ। তারপর পুলিশগুলো লোকটাকে ধরে নিয়ে গেল। ডালিয়া শুধু নীরব দর্শকের মতো সবটা দেখল। ডালিয়ার চোখের জল যেন ছলছল করে পড়তে লাগলো। অরণ্য ডালিয়াকে কাছে টেনে বলল, ভয় পেও না, আমি থাকতে তোমার কিছু হবে না। ডালিয়া চুপ করে সব শুনল। অরণ্যের প্রতি আরো মুগ্ধ হয়ে গেল। যতই অরণ্যকে দেখছে ততই যেন ডালিয়ার ভালোবাসাটা দ্বিগুণ হতে লাগলো। কিন্তু এই ঘটনার প্রভাবটা মনে হয় অরণ্যের মনে দাগ কেটেছিল। সেদিনের পর থেকে অরণ্য ডালিয়ার সাথে খুব বেশি কথা বলতো না। ডালিয়া বুঝতে পারছিল না অফিসের ব্যস্ততার জন্য এমন করছে, নাকি ডালিয়ার ওপর অরণ্যের ক্ষোভ জন্মেছে এই জন্য, নাকি অরণ্যের ডালিয়াকে মানতে কষ্ট হচ্ছে। এইসব ভেবে ডালিয়া কিছুটা অস্থির হয়ে গেল। ইদানিং ডালিয়ার শরীরটাও বেশ খারাপ হতে লাগলো। শরীরটা যেন দিন দিন দুর্বল হতে লাগলো। একটা ডাক্তার দেখানোর দরকার, কিন্তু অরণ্যকে বললে যদি রেগে যায়। তাই সিদ্ধান্ত নিল ডালিয়া তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। ডালিয়া তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমার সাথে একটু বাইরে যেতে পারবা? কেন মা, কোথায় যাবি? ডাক্তারের কাছে যাব। কেন রে মা, কি হয়েছে তোর? আরে ওইরকম কিছু না, চলো যাই। মারে, আমার তো এক পা ভাঙ্গা, আমাকে সাথে করে নিয়ে গেলে আরও জ্বালা হবে তোর। আমাকে সামলাবি নাকি ডাক্তার দেখবি? এ থেকে ভালো তুই তোর রহমত চাচাকে নিয়ে যা। আচ্ছা বাবা। ডালিয়া তার বাবার রুম থেকে বের হয়ে রহমত চাচাকে ডাকতে লাগলো। রহমত চাচা, রহমত চাচা, কি রে মা, কি হয়েছে? আমার সাথে একটু চলো তো। কোথায় যাব আগে সেটা তো বল। ডাক্তারের কাছে যাব একটু। কেন রে মা, তোর কি হয়েছে? আরে তেমন কিছু না, একটু শরীর খারাপ। ডাক্তার দেখালে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, চলো তো। অরণ্যকে বলি। আরে ওকে বলতে হবে না, জানোই তো ও ইদানিং অনেক বিজি। শুধু শুধু ওর চিন্তা বাড়িয়ে লাভ নেই। আরে আরে, আমার মাটা দেখি বেশ সংসারী হয়ে গেছে। কিছুটা লজ্জা পেয়ে বলল, হয়েছে, এবার চলো তো। আরে আমাকে পাঞ্জাবিটা তো পাল্টাতে দিবি তো? আমি পাঞ্জাবি পাল্টাই আসি আগে। আচ্ছা তাড়াতাড়ি আসো। রহমত চাচা কিছুক্ষণের মধ্যে নতুন পাঞ্জাবি পরে এসে ডালিয়াকে বলল। এইবার চল মা। তারপর দুজন মিলে ডাক্তারের কাছে গেল। ডালিয়া ডাক্তারের সিরিয়াল দিল, অতঃপর ডাক্তার দেখালো। ডাক্তার দেখিয়ে চেম্বার থেকে বের হলো। রহমত চাচা ডালিয়াকে দেখে বলল, কি রে মা, ডাক্তার কি বললো? কোনো সমস্যা নাই তো? ডালিয়া একরাশ হাসি দিয়ে বলল, আরে চাচা, এত চিন্তা করো না তো, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। কিছু টেস্ট দিয়েছে, আজকে করে যাব, কালকে সকালে রিপোর্ট দিলে ডাক্তারকে আবার দেখাবো। এমনি সব ঠিক আছে। তাহলে যা টেস্ট গুলো করিয়ে আই, আমি এখানে বসি। আচ্ছা চাচা। এই বলে ডালিয়া টেস্টগুলো করে বের হলো। তারপর রহমত চাচা আর ডালিয়া বাসায় ফিরল। ডালিয়ার ফিরে অরণ্যের জন্য রান্না করলো। অরণ্য আসার পর ডালিয়া অরণ্যকে খেতে দিল। অরণ্য তেমন কোনো কথা ডালিয়ার সাথে বলতো না। ডালিয়া ভেতরে ভেতরে বেশ কষ্ট পেতে লাগলো। সত্যি কি অরণ্য ব্যস্ততার জন্য এমন করছে, নাকি অন্য কিছু? এসব ভেবে ভেবে ডালিয়া না খেয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখলো অরণ্য ডালিয়াকে না বলেই হাসপাতালে চলে গেছে। ডালিয়া বিষয়টা ভেবে বেশ কষ্ট পেল। তারপর রহমত চাচাকে ডাকতে লাগলো। রহমত চাচা তাড়াতাড়ি বের হও, ডাক্তারের কাছে যাব রিপোর্ট দেখাতে। ডালিয়া মা, তুই আজকে একটু একা যা, আমার আজকে কাজ আছে। ড্রাইভারকে নিয়ে গাড়ি করে চলে যা। আচ্ছা চাচা। ডালিয়ার রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ডালিয়া বাসায় এসে দেখলো বাসার মেইন দরজাটা খোলা, ঘরে কোনো আলো নেই। ডালিয়া এমন দেখে বেশ চমকে গেল, কারণ এমন তো কখনো হয়নি। ডালিয়া ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখলো চারপাশে কেউ নেই। ডালিয়া রহমত চাচা, বাবা বলে ডাকতে লাগলো, কেউ কোনো সাড়া দিল না। ডালিয়া তাদের রুমে গিয়ে দেখলো কেউ নেই। ডালিয়া বেশ ভয় পেয়ে গেল, ভাবতে লাগলো কারো কিছু হয়নি তো। ভয় ভয় ডালিয়া চারপাশে তাকালো, খেয়াল করলো চারপাশে কেউ নেই। ডালিয়ার ভয়টা যেন আরো বেড়ে গেল। হঠাৎ ডালিয়ার চোখ গেল অরণ্যের রুমে।
ডালিয়া খেয়াল করলো অরণ্যের রুমের লাইট চালানো। ডালিয়া দৌড়ে অরণ্যের রুমে গিয়ে দেখলো অরণ্য চেয়ারে বসে বসে হাসছে। ডালিয়া বুঝতে পারলো না অরণ্য এইভাবে হাসছে কেন। ডালিয়া বেশ চমকে গেল অরণ্যের হাসি দেখে। ভয়ে ভয়ে ডালিয়া জিজ্ঞেস করলো, আপনি এভাবে হাসছেন কেন? হারামজাদি, হাসবো না তো কাঁদবো? অরণ্যের কথা শুনে ডালিয়ার মাথায় যেন আকাশ ভেঙে গেল। কারণ এ কোন অরণ্যকে ডালিয়া দেখছে? আর অরণ্য এইভাবে কথা বলছে কেন? তাহলে কি অরণ্য আগের রূপে ফিরে গেছে? ডালিয়া ভয়ে ভয়ে স্তব্ধ সুরে অরণ্যকে জিজ্ঞেস করলো। আপনি এভাবে কেন কথা বলছেন? অরণ্য আবার বিদঘুটে একটা হাসি দিল আর বলল, এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো? তুই কি ভেবেছিস আমি ভালো হয়ে গেছি? আমি তোর সাথে এতদিন অভিনয় করেছি, হারামজাদি, তোর কথাই ভালো হয়ে যাব ভাবলি কি করে? অরণ্যের কথা শুনে ডালিয়ার মাথাটা যেন ঝিমঝিম করতে লাগলো। ডালিয়া হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়ল। অরণ্য খেয়াল করলো ডালিয়া নিচে বসে পড়েছে। অরণ্য তাড়াতাড়ি ডালিয়ার কাছে গেল আর বলল, ডালু, ডালু, কি হয়েছে তোমার? আমি তো মজা করছিলাম, আমার কিছু হয়নি। দেখ আমি ঠিক আছি, একটু চারদিকটাতে খেয়াল করে দেখ। ডালিয়া অরণ্যের কথা শুনে মাথা তুলে চারদিক খেয়াল করে দেখলো বেলুন আর ফুল দিয়ে পুরো রুম সাজানো। এতক্ষণ ডালিয়া এগুলো খেয়ালই করেনি। হঠাৎ রহমত চাচা আর ডালিয়ার বাবা আর অরণ্য বেলুন ফাটাতে লাগলো আর বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। ও, ডালিয়ার আজকে জন্মদিন। ডালিয়া নিজেই ভুলে গিয়েছিল, আর ভুলবেই বা না কেন? যে পথে শিখিয়েছে সেখানে এইসব আবেগের কোনো মূল্য নেই। ডালিয়া বেশ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? তোমার বাবা বলেছে। কিন্তু ডালিয়া এবার কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। অরণ্য বুঝতে পারলো না ডালিয়া এইভাবে কেন কাঁদলো। অরণ্য দৌড়ে ডালু ডালু বলে ডালিয়ার রুমে গিয়ে বলল, ডালু কাঁদছে কেন? কি হয়েছে? আমি কি তোমাকে খুব বেশি কষ্ট দিছি? ডালিয়া অরণ্যের গলার ধরে বলল, আপনাকে কতবার বলেছি এসব মজা আমার সাথে করবেন না, তবুও কেন এসব মজা করে আমাকে কষ্ট দেন? আমাকে কেন আপনি যন্ত্রণা দেন? এসব মজা আমার ভালো লাগে না। এসব মজা করলে যে আমি ভয় পেয়ে যাই, আমার কষ্ট হয়, সেটা কি আপনি বোঝেন না? তবুও কেন আপনি এরকম করেন বলেন? এইটা বলে ডালিয়া অরণ্যের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আর অরণ্য ডালিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ডালু সরি, আমি আর কোনোদিন এমন মজা করব না। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করছিলাম। তুমি বলো আজকে আমার থেকে কি চাও, আমি তাই দিব। সেটা মানার চেষ্টা করব। কিন্তু প্লিজ তুমি কান্না করো না। প্লিজ তুমি কান্না থামাও। এভাবে কাঁদলে যে আমার অনেক কষ্ট হয়। তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি ডালিয়া। ডালিয়া কান্না থামিয়ে অরণ্যকে আরো জোরে জড়িয়ে ধরে বলল, আপনি আমাকে কথা দিন, আপনি সবসময় এমন থাকবেন। আপনাকে কোনো মেয়ে বা আমিও যদি ছলনা করে ঠকাই, তবু আপনি আগের মতো হবেন না। আমি আপনার কাছে শুধু এটাই চাই। অরণ্য ডালিয়ার কথা শুনে বেশ অবাক হলো। ডালিয়া তার নিজের জন্য কিছুই চাইলো না, উল্টো অরণ্যের ভালো চাইলো। অরণ্য ডালিয়ার কপালে একটা চুমু দিয়ে বলল, কথা দিলাম ডালু, আমি আর কোনোদিন আগের মতো হব না। প্লিজ তুমি ওই রুমে চলো, সবাই অপেক্ষা করছে, আর কান্নাকাটি করো না। ডালিয়া চোখ মুছে বলল, চলেন। তারপর ডালিয়া আর অরণ্য ওই রুমে গেল। একসাথে কেক কাটলো। অরণ্য ডালিয়ার হাতে রিং পরিয়ে দিল আর ঠিক করলো 7 দিন পরেই বিয়ে করবে। ডালিয়ার বাবা আর রহমত চাচাও বেশ খুশি হলো। সবাই সিদ্ধান্ত নিল ঘরোয়াভাবেই বিয়ে হবে। আর ডালিয়াকে অরণ্য একটা কাগজ দিল আর বলল, এটা হলো ওই লোকটার সাথে তোমার ডিভোর্সের কাগজ, সাইন করে দাও, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আমাদের মাঝে, তাহলে কেউ আর বাধা দিতে পারবে না। ডালিয়াও সাইন করে দিল। অরণ্য ডালিয়াকে বলল, বিয়ে ঘরোয়াভাবে হলেও আমি চাই তুমি পরীর মতো সাজো, তোমাকে নিয়ে কয়েকদিন শুধু শপিং করব। ডালিয়াও বেশ খুশি হলো। রাতে নিচের রুমে এসে ডালিয়া আংটিটা দেখতে লাগলো। পরদিন দুজন মিলে শপিংয়ে গেল। ডালিয়া আর অরণ্য শাড়ির দোকানে গেল। ডালিয়াকে অরণ্য একটা নীল শাড়ি দেখিয়ে বলল, ডালু তুমি এই নীল শাড়িটা নাও, তোমাকে বেশ মানাবে। ডালিয়া মুচকি হেসে জবাব দিল, আমি জানি আপনার নীল পছন্দ, তাই বলে বিয়ের দিন নীল পরবো? আমি বিয়ের দিন লাল শাড়ি পরবো, লাল টুকটুকে বউ সাজবো। আমি একটা লাল শাড়ি কিনবো। আচ্ছা, আমার ডালুর যা ইচ্ছা হয় তাই কিনে দিব।
ডালিয়া একটা টকটকে লাল শাড়ি কিনল, রককুমারী গহনা কিনল, অরণ্যাও শেরওয়ানি কিনল। আস্তে আস্তে সময়ও পার হলো। স্বপ্নের মতো যেন সুখের সময়টা পার হতে লাগলো। আর কালকে ডালিয়ার অরণ্যের বিয়ের কথা মনে হয়ে অরণ্য বেশ আনন্দ পেতে লাগলো। ডালিয়াকে আপন করে পাবে এটা ভেবেই যেন অরণ্যের মনটা খুশি হয়ে যেতে লাগলো। এসব ভাবতে ভাবতে অরণ্য ঘুমিয়ে গেল। পরদিন সকালে রহমত চাচার ডাকে অরণ্যের ঘুম ভাঙল। রহমত চাচা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, অরণ্য, ডালিয়া, ডালিয়া। কি হয়েছে চাচা? তুমি এমন করছো কেন? ডালিয়ার কি হয়েছে? ডালিয়াকে কোথাও পাচ্ছি না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, ডালিয়া কোথাও নেই। এত সকালে কোথায় গেছে? কি বলছো চাচা? হ্যাঁ বাবা, সত্য বলছি, তুমি এসে দেখে যাও। অরণ্য সারা বাড়ি খুঁজে ডালিয়াকে পেল না। ডালিয়ার রুমে দেখলো ডালিয়া নেই, সাথে ডালিয়াকে কিনে দেওয়া শাড়ি আর গহনাগুলোও নেই। হঠাৎ অরণ্যের চোখ গেল ডালিয়ার টেবিলের ওপর। দেখলো একটা কাগজ গ্লাসের নিচে চাপা দেওয়া। কাগজটা খুলে দেখলো ডালিয়ার অগোছালো হাতের লেখা, আর সেখানে ডালিয়া লিখল, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শাড়ি আর গয়নাগুলো নিয়ে গেলাম, আর আপনার সাথে যা করেছি সেটা আমার ছলনা। আপনি মাফ করে দিন আমাকে। চিঠিটা পড়ে অরণ্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডালিয়া এমন একটা কাজ করলো, বিশ্বাসই করতে পারছে না। দিন গুড়িয়ে রাত হলো, ডালিয়া আর হাসলো না। অরণ্য মনে মনে ভাবলো ডালিয়া তাকে ঠকালেও সে ডালিয়াকে ঠকাবে না। ডালিয়ার কথা সে রাখবে। সে আর আগের জীবনে যাবে না, সব কিছু ঠিক মতো করবে। তবে এটা আবারও প্রমাণ হলো মেয়ে মানুষ ছলনাময়ী, বিষাক্ত জাত। আস্তে আস্তে দিন পার হতে লাগলো। অরণ্য অরণ্যের গতিতে চলতে লাগলো। কেটে গেল 3টা মাস। হঠাৎ একদিন অরণ্য খেয়াল করলো মাবিহা এসেছে। মাবিহাকে দেখে অরণ্য বেশ চমকে গেল। আর মাবিহা দেখার পর অরণ্যেরও একটা ক্ষুদ্র মায়া জন্মালো। মাবিহাকে অরণ্য জিজ্ঞেস করলো, মাবিহা, তুমি হঠাৎ? ভয় পেও না, আমি তোমার সাথে জোর করে থাকতে আসিনি। আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। মাবিহার শান্ত সুরের জবাব শুনে অরণ্যের একটা মায়া কাজ করলো মাবিহার প্রতি। অরণ্য মাবিহাকে জিজ্ঞেস করলো, কি কথা বলো। মাবিহা অরণ্যের দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে অরণ্যের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? একটা শেষ সুযোগ কি দেওয়া যায় না? আমি যে অনুতপ্তের আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে গেছি। আমাকে মাফ করে দাও, আমাকে তোমার করে নাও। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার চোখে কোনো ছলনা নেই। আমাকে মাফ করে দাও অরণ্য। অরণ্য মাবিহার চোখের দিকে তাকিয়ে দেখলো মাবিহাকে বেশ নিষ্পাপ লাগছে। আজকে মাবিহার চোখে অরণ্য কোনো ছলনার ছাপ দেখতে পারছে না। আজকে মাবিহাকে অনেক পবিত্র লাগছে। আর সত্যি তো মাবিহা একটা ভুল করেছে, তাকে তো সেই ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত। মাবিহার প্রতি হঠাৎ একটা মায়া জন্মালো অরণ্যের। এই মায়ার জাল ছিঁড়ে যেন অরণ্য বের হতে পারছিল না। তাই অরণ্য মাবিহাকে জড়িয়ে ধরে বলল, আমার এই ছন্ন ছাড়া জীবনে কেন জড়াতে চাও? তুমি যে কষ্ট ছাড়া কিছুই পাবে না। মাবিহাও কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, তবুও আমাকে ফিরিয়ে দিও না। পাশ থেকে রহমত চাচা বলে উঠল, অরণ্য বাবা, মাহিবা, মা যেহেতু ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দাও। তাকে আর কষ্ট দিও না। তাকে শুধরানোর একটা সুযোগ দাও। তোমরা আজকে বিয়ে নাও। অরণ্য মাবিহার কথা ভেবে রহমত চাচার কথা ফেলতে পারল না। অতঃপর তারা বিয়ে করে নিল। মাবিহাও আগের থেকে বদলে গেল। মাবিহা ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছিল আরও আগেই। অরণ্য চায় না মাবিহা জব করুক, আর মাবিহাও অরণ্যের বউ বলে পরিচয় দিতেই বেশি ভালো বোধ করত। মাবিহা বেশ মানিয়ে নিল অরণ্যের সাথে। মাবিহাকে পেয়ে অরণ্য বেশ খুশি ছিল। 1 মাস পর মাবিহা অরণ্যকে বলল, একটা কথা বলার ছিল। অরণ্য মাবিহার কোমরে হাত দিয়ে কানে কানে বলল, কি কথা? মাবিহা অরণ্যের দিকে ফিরে অরণ্যের কানে একটা চুমু দিয়ে বলল, তুমি বাবা হতে চলেছ। আমাদের পরিবারে নতুন অতিথি আসতে শুরু করেছে। অরণ্য মাবিহার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল। মাবিহাকে কোলে নিয়ে ঘোরাতে লাগলো। মাবিহা বলল, আরে আস্তে আস্তে, বাবু ব্যথা পাবে যে। অরণ্য জিহ্বায় কামড় দিয়ে বলল, ও সরি, আজকে থেকে তোমার বাড়ির সব কাজ করা বন্ধ। আজকে থেকে শুধু রেস্ট নিবা। আমি চাই না বাবু আর বাবুর মায়ের কোনো ক্ষতি হোক। মাবিহাও সম্মতিসূচক মাথা নাড়ল।
অরণ্য আর মাবিহার জীবন বেশ ভালোই কাটতে লাগলো। তারা বেশ ভালোই সময় কাটাতে লাগলো। অরণ্য মাবিহার একটা বিষয় প্রথমে আপত্তি করলেও অরণ্য পরে আর এই বিষয় নিয়ে আপত্তি করেনি। কারণ মাবিহা প্রতি মাসে 15,000 টাকা আলাদা করে কি করতো সেটা অরণ্যকে বলতো না। প্রথম প্রথম অরণ্য জানতে চাইলেও পরে ভাবলো হয়তো সংসারের কোনো কাজের জন্য রেখেছে, তাই পরে আর এটা নিয়ে মাবিহাকে কিছু বলেনি। আস্তে আস্তে মাবিহার ডেলিভারির সময় আসলো। একদিন হঠাৎ মাবিহা ব্যথায় চিল্লাইতে লাগলো। অরণ্য মাবিহাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার মাবিহাকে নিয়ে অপারেশন থিয়েটারে গেল তাড়াতাড়ি, আর বের হয়ে বলল। অরণ্যের ভেতরটা যেন এই কথা শুনে দুমড়ে মুচড়ে গেল। অরণ্য দৌড়ে মাবিহার কাছে গিয়ে দেখে মাবিহার নিথর দেহটা পড়ে আছে। মাবিহাকে জড়িয়ে ধরে অরণ্য চিল্লিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ অরণ্য খেয়াল করলো কেউ একজন তার কাঁধে হাত রেখেছে। অরণ্য পেছন ফিরে যা দেখলো নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। খেয়াল করলো ডালিয়া দাঁড়ানো। অরণ্য ডালিয়াকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ডালিয়া, তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে? দেখো, মাবিহা মরে গেছে। জানি অরণ্য, মাহিবা মরে গেছে, আর এটাই যে হওয়ার ছিল। মানে? তাহলে শোনো, আমি সেদিন রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। হঠাৎ খেয়াল করলাম মাহিবা ডাক্তারের কাছে গেছে, আর বেশ আচ্ছন্ন মনে ছিল। মাহিবার চেহারাটা দেখে কেন জানি না আমার মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। আমি দৌড়ে মাহিবা যেখানে ডাক্তার দেখিয়েছিল সেখানে গেলাম। সেখানে গিয়ে যা শুনলাম নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। কারণ জানতে পারলাম মাহিবার বড় একটা রোগ ধরা পড়েছে, আর মাহিবা বাঁচবে মাত্র 2 থেকে 3 বছর। এই কথা শুনে আমি বেশ চমকে গেলাম। পরদিন মাহিবার সাথে যোগাযোগ করলাম। মাহিবা বেশ কষ্ট পাচ্ছিল, নিজের এই রোগের জন্য বারবার নিজেকে দায়ী করছিল। ভাবছিলাম যে তোমাকে কষ্ট দিয়েছে, তাই তার এমন হয়েছে, কিন্তু তার খুব শখ ছিল তোমার ভালোবাসা নিয়ে মরার। আমি মাহিবাকে অনেক করে বললাম তুমি অরণ্যকে বিয়ে করো, আমি অরণ্যের জীবন থেকে চলে যাব। মাহিবা রাজি হলো না। কিন্তু এদিকে আমি জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না। তাই মাহিবাকে বললাম, মাহিবা, আমি অরণ্যকে কখনো বাচ্চা দিতে পারবো না। তুমি ওকে বিয়ে করো আর একটা বাচ্চা নাও, তারপর তোমার কিছু হলে আশ্রয় দিয়েছে। মাবিহা হতাশ কণ্ঠে বলল, কিন্তু সে তো আমায় ভালোবাসে না ডালিয়া, সে তো তোমাকে ভালোবাসে। আমি চাই না তোমাদের মাঝে আসতে। প্রতিদিন কথা হতো আমাদের, আর আজকে যখন মাহিবার পেইন উঠলো আমাকেই প্রথম ফোন দিয়েছিল। মাহিবা ডাক্তারকে আগেই বলে দিয়েছিল তোমাকে যেন না জানানো হয়। ডাক্তার তাই করলো। এবার তুমি যা শাস্তি দিবে আমি মেনে নিব। ডালিয়ার কথা শুনে অরণ্য নিস্তব্ধ হয়ে গেল। কারণ মাবিহা এত বড় একটা রোগ নিয়েছিল, কত যন্ত্রণায় না তাকে সহ্য করতে হয়েছে। কিন্তু অরণ্যকে বুঝতে দেয়নি। হাসি মুখে সব সময় কথা বলেছে, আর ডালিয়া নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিল সেটাও কাউকে বুঝতে দিল না, বরং আরও নিজেকে ছলনাময়ী প্রমাণ করে গেল। সত্যি মেয়েরা ছলনাময়ী। এই ছলনা কিছু কিছু মানুষের জীবনে সুখ এনে দেয়, আবার কিছু কিছু মানুষের জীবন শেষ করে দেয়। অরণ্য যেদিন প্রথম ছলনার শিকার হয়েছিল তখন তার জীবন নষ্ট হয়ে গিয়েছিল, আর দ্বিতীয় ছলনা তো অরণ্যের জীবন পাল্টে দিল। মেয়েরা যেমন ছলনাময়ী বিষাক্ত জাত, তেমনি ছলনাময়ী মায়ের বাঁধন। এই বাঁধন ছিঁড়ে যাওয়ার ক্ষমতা কারও নেই। মাবিহার লাশটা অরণ্য জড়িয়ে ধরে বলতে লাগলো, একটা বার তো বলতে পারতা, দুজনে কষ্টটা ভাগ করে নিতাম। তাহলে না বলে কেন চলে গেলে? না বলে কেন ধোকা দিলে? এ কোন ছলনার মায়ায় আমায় ফেলে গেলে, যেখান থেকে বের হতে পারছি না? দেখো তো একবার, আমাদের কন্যা সন্তান হয়েছে। তুমি আরেক মায়ার ছলনা রেখে গেলে মাবিহা। মাবিহা, দেখো ডালিয়া এসেছে, তুমি তো তাকে কিছু বলো। এই মেয়েটা যে তোমাকে অনেক ভালোবাসে। এদিকে ডালিয়াও কাঁদতে লাগলো। ডালিয়া মাবিহার বাচ্চাটা কোলে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, তোর 1 মা চলে গিয়েছে তো কি হয়েছে, আমি আছি তো। তোর মায়েরা যে কষ্টগুলো পেয়েছে তোকে সে সব কষ্ট থেকে আগলে রাখবো মা। তোর কাছে কোনো কষ্ট আসতে দিব না। আর অরণ্যকে বলল তোমার বাচ্চার মা হিসেবে কি আমাকে গ্রহণ করবে? অরণ্য ডালিয়ার কাছে এসে বলল, তুমি ছাড়া আমার মেয়েকে কে দেখবে বলো? মাবিহা তো আমার মেয়ের ভার আগেই তোমাকে দিয়ে গেছে। এত বড় ছলনাই করেছো যে এই ছলনার মায়া থেকে বের হতে পারবো না। ডালিয়ার অরণ্য কাঁদতে লাগলো। মাবিহাকে তারা কবর দিল। কিছুদিন পর অরণ্য ডালিয়াকে বিয়ে করে নিল।
আর ডালিয়াও তার ভালোবাসা ফিরে পেল। অরণ্য আর ডালিয়া সুখে সংসার করতে লাগলো। সেদিনের ঘটনার পর ডালু আর অরুর জীবন পাল্টে গেল। ডালিয়া এখন সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে একটা সংগঠন খুলেছে। সেখানে সুবিধাবঞ্চিত বিভিন্ন নারীদের কাজের ব্যবস্থা করে দিয়েছে। আর পতিতাপল্লীর যেসব মেয়েদের জোর করে জিম্মি করে রাখা হয়েছিল তাদেরকেও উদ্ধার করে কাজের ব্যবস্থা করে দিয়েছে। ডালিয়ার বেশ সময় পার হয়ে যায় বাচ্চা, সংসার আর এইসব সামাজিক কাজ করে। আর ডালিয়া আর অরণ্যের মেয়ের নাম রেখেছে মারিয়া। মাবিয়ার নামের প্রথম অক্ষর মা আর ডালিয়া নামের শেষের অক্ষর লিয়ার সমন্বয়। মাবিহা এই নামটা ডালিয়াকে বলেছিল যদি তাদের মেয়ে হয় এই নাম যেন রাখা হয়। অরণ্য ডালিয়ার মন পাল্টে গিয়ে তারা সুখে সংসার করতে লাগলো। পতিতাপল্লীর নাম শুনলে আমরা সভ্য সমাজের লোকরা তাদের প্রতি একটা ঘৃণা ছুড়ে দিয়ে কথা বলি, কিন্তু তাদের এই পথে আসার আগের গল্পটা আমরা কখনোই শুনি না। কখনো এটা জানতে চায় না তারা কেন এখানে এসেছে। তাদের এখানে আসার আগে যে হাজারটা কারণ, হাজারটা গল্প আর কাহিনী থাকে তা আমরা না জেনেই তাদের নিকৃষ্ট বলতে আমাদের সভ্য সমাজের মুখে আটকায় না। একটু সহানুভূতি আর ভালোবাসা পেলে যে তারাও কারো কারো জীবনের মোড় বদলাতে পারে তা আমরা বুঝি না। গল্পের ডালিয়ার মতো হাজারটা নায়িকা সমাজে থাকলেও অরণ্যের মতো নায়কের বেশ অভাব।